রাতের বেলায় সাপ আর কালো কুকুর দেখলে হঠাৎ করে তাদেরকে মারতে যাবেন না। আমি আজকের গল্পে যাই। আজকের গল্পটা বহু বৎসর আগের পুরনো একটা গল্প, মোহাম্মদ সেলিম সাহেবের তাজ্জব হয়ে যাওয়ার মতো ভয়ানক এক বাস্তব জীবনের গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে মোহাম্মদ সেলিম সাহেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সেলিম আহমেদ, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 4টা বোন আর আমি। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের অনেক আমের বাগান আছে, অনেক ফলস্টে জমি আছে। আমার বাবা সেই জমিতে ফসল ফলায় এবং সেটাই বিক্রি করে আমার বাবা মোটামুটি আমাদের পরিবারটাকে খুব ভালো করে চালায়, খুব সম্মানের সহিত, খুব ধুমধাম করে খুব ভালোভাবে আমার বড় 4টা বোনের বিয়ে আমাদের এলাকাতে আমার বাবা সম্পূর্ণ করে। আমার বড় 4 বোনের বিয়ে হয়ে যায় এবং বড় 4 বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারের মাঝে তখন থাকে আমি, বাবা আর মা। আমার দাদা দাদি কখনো আমার পুপির বাড়িতে, কখনো কাকার বাড়িতে, কখনো জেঠুর বাড়িতে, এরকম করে বিভিন্ন বাড়িতে থাকতো এবং সেখানেই খাওয়া দাওয়া করতো। আমি আস্তে আস্তে করে বড় হই। আসলে আমাদের এলাকাতে শিক্ষা উন্নয়ন ব্যবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। আর আমার যে গল্পটা, এটা 80-র দশকের একটা গল্প। ওই সময়ে আপনার অত ভালো স্কুল প্রতিষ্ঠান ছিল না, পড়াশোনার জন্য খুব ভালো একটা ব্যবস্থা ছিল না, যার জন্য আমি খুব ভালো পড়াশোনা করতে পারিনি। মাদ্রাসায় একটু একটু পড়েছি, নিজের নাম লিখতে পারি, অতটুকুই ছিল আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা। নিজের নাম লেখার পরে আমাদের এলাকাতে বেশিরভাগ ছেলেফেলের গুলাই পড়াশোনা বন্ধ হয়ে যায়। এজন্য নাম লিখতে পারলে আমাদের এলাকাতে সবচেয়ে বড় শিক্ষিত বলে আখ্যায়িত করা হয়। আমি নিজের নাম লিখতে পেরেছি এবং তখনই আমার শিক্ষা জীবন শেষ হয়ে গেল। আমি তখন বাড়ির মধ্যেই পড়ে আছি, মাঝে মাঝে আমার আব্বার সাথে মাঠে ঘাটে এখানে ওখানে কাজ করি। আমি তখন টাগরা জওয়ান, একেবারে টাগরা জওয়ান। আপনি হুড়দরা খেলতে যাই, হাইডুডু খেলতে যাই এবং বিভিন্ন জায়গায় মানুষের মুখে মুখে আমি একজন মাল নামে পরিচিত হয়ে যাই। মাল বলতে এরকম বিষয় যে আমি বিভিন্ন জায়গায় যে হুড় ধরতাম। হুড় ধরার খেলা হয়তো অনেকেই জানেন, হুড় ধরা, কাবাডি খেলা, এই খেলাগুলো আমার খুব পছন্দের খেলা ছিল। কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা ছিল, এই জন্য আমি তখন কাবাডি খেলতাম এবং কাবাডি খেলার ভিতরে আমি খুবভাবে পরিচিত একটা মুখ ছিলাম। মোহাম্মদ সেলিম মাল বলে এলাকার লোকজন আমাকে চিনত। বিভিন্ন জায়গায় হুট ধরার খেলা হতো, ওই হুট ধরার খেলাগুলোতে আমাকে কন্ট্রাক্টে ভাড়া করে টাকা দিয়ে আমাকে নিয়ে যেত এবং আমি ওই হুট ধরতাম, সেখান থেকে আমি অনেক বেশি টাকা আনতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এলাকাতে সবচেয়ে সাহসী যুবক হিসাবে আমি পরিচিত হয়ে পড়ি এবং আমিও মোটামুটি দেখতে শুনতে অনেকটাই সুদর্শন ছিলাম, অনেক লম্বা ছিলাম, গায়ের গঠন অনেক ভালো ছিল। সব কিছু মিলিয়ে আমাকে দেখতে শুনতে অনেকটাই ভালো লাগতো। এরকম করতে করতে আমাদের এলাকাতে একবার চুরি হয়। চুরি হওয়ার পরে আমি 3টা চোরকে একাই ধরি এবং 3টা চোরকে আমি ধরে আপনার আমাদের বাড়ির পাশেই নদী ছিল, নদী বলতে খাল ছিল, খালের মধ্যে পড়ে যাই এবং প্রায় 20 থেকে 25 মিনিটের মতো 3টা চোরকে এরকমভাবে ধরে আমি খালের ভিতরে পড়ে থাকি, যার জন্য সেলিম মাল এই এলাকার খুব প্রভাবশালী শক্তিশালী একজন লোক হিসাবে এলাকার মুখে মুখে ছড়িয়ে পড়ে। এরকম করে আমি থাকতেছি। এমন করে ঘোরাফেরা করতে করতে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরে নিজামপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের সিকান্দার মুন্সি বলে একজন লোক আছে। এই সিকান্দার মুন্সিকে সবাই চিনে জিনের হত্যাকারী হিসাবে, মানে সিকান্দার মুন্সিকে সবাই বলে তিনি জিনের হত্যাকারী, মানে জিন খুন করে তিনি। যে জায়গায় ধরেন কোনো মানুষকে জিনে ধরেছে, তার কোনো চিকিৎসা হচ্ছে না, আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন কিন্তু এটার কোনো চিকিৎসা হচ্ছে না, আপনি ডিরেক্টলি সিকান্দার মুন্সির কাছে চলে আসবেন। সিকান্দার মুন্সি এরকম একটা মানুষ, তিনি ডিরেক্টলি জিনকে জবাই করে এবং এই জবাইটা সবার সামনেই করে। কোনো একটা মুরগির উপরে বা কোনো একটা প্রাণীর উপরে জিনটাকে উনি সর্বপ্রথম নিয়ে আসে এবং নিয়ে আসার পরে ওই প্রাণীটার সাথে সাথে উনি জিনও হত্যা করে। উনি খুবই ভয়ানক একজন মানুষ। আমাদের এলাকার মানুষ, আমাদের আশেপাশের গ্রামের মানুষ এই সিকান্দার মুন্সিকে খুব ভয় পায়, সবাই অনেক সম্মান করে, ভালোবাসে। হঠাৎ করে সিকান্দার মুন্সির কাছ থেকে আমার কাছে খবর আসলো, আমাকে বলল সিকান্দার মুন্সি আমাকে ডেকেছে ওনার বাড়িতে যাওয়ার জন্য। তো সিকান্দার মুন্সি আমাকে কেন ডাকলো এবং ওনার বাড়িতে আমাকে কেন যেতে হবে, এই বিষয়টা আমি খুব ক্লিয়ার বুঝতে পারলাম না যে কেন তিনি হঠাৎ করে আমাকে ডেকে পাঠালো। যাই হোক,
আমি লোকের সাথে কথাবার্তা বলে একবার যে ওনার সাথে দেখা করার জন্য যাই। আমি যখন যাই তখন আসরের পরের দিকে যাই। আমি যাওয়ার পরে মাগরিবের আজান দিয়ে দেয়। তো সিকান্দার মুন্সি আর আমি একসাথে তখন মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়ার পরে মসজিদের সামনে বসার একটা সুন্দর জায়গা ছিল, একটা পুকুর পাড়ে বসার জায়গা। ওইখানে আমি তখন সিকান্দার মুন্সিকে নিয়ে বসি। উনি আমাকে বলে, সেলিম মাল, তুমি কেমন আছো? আমি বললাম, জি কাকা, ভালো আছি। পরে আমাকে বলে, এলাকাতে তোমার অনেক সুনাম, সবাই তোমার সুনাম করে, তুমি অনেক ভালো, অনেক সাহসী এবং তুমি যথেষ্ট পরিমাণে দুঃসাহসী একজন মানুষ। তুমি যেখানে হুর খেলা দাও কিংবা যেখানে কাবাডি খেলা দাও সেখানেই তুমি প্রথম হও, মানুষের মুখে মুখে তোমার সুনাম, আমি এই জন্য তোমাকে আমার এখানে ডেকেছি। আমি তখন বললাম, ঠিক আছে কাকা, আপনিও তো অনেক ভালো মানুষ, সবাই আপনাকে চিনে জানে, আপনি জিনে ধরা মানুষের চিকিৎসা করেন এবং আপনি জিনকে হত্যা করেন। অত্র দেশে আমার মনে হয় গোটা বাংলাদেশে এরকম আর কোনো কবিরাজ খুঁজে পাওয়া যাবে না যে ডিরেক্টলি মানুষের সম্মুখে এভাবে জিনকে হত্যা করতে পারে। আপনি তো আমার চেয়েও আরও বেশি সাহসী। তিনি বলে, আমি যতই সাহসী হই, সাহসী হলে কি হবে, মানুষের তো একটা বয়সের সীমারেখা আছে। ওই বয়স যখন পেরিয়ে যায় তখন মানুষের শরীরের শক্তি আস্তে আস্তে কমতে থাকে। আমার তো বয়স হয়েছে, আমি মৃত্যুর পথযাত্রী, অনেক বয়স হয়েছে, কিন্তু আমার শরীরে সে আগের মতো আর শক্তি আমি পাই না। এবং একটা জিনকে কবজা করে তাকে ধরে তাকে হত্যা করাটা কিন্তু অনেক শক্তির একটা বিষয়, অনেক সাহসের একটা বিষয়। তো এত শক্তির সাহস আমার ছিল, বাট আমি এগুলা আস্তে আস্তে করে বয়সের সাথে সাথে হারিয়ে ফেলতেছি। যার জন্য আমি তোমাকে ডেকেছি এখানে সেলিম মাল একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। ঠিক আছে কাকা, আপনি বলেন। তিনি বলে, আমি খুব খেয়াল করে দেখলাম, খুব চিন্তা করে দেখলাম, আমার পরিবারে এমন কোনো মানুষ জন্মায় নাই যে মানুষটা আমার মৃত্যুর পরে আমার এই দায়িত্বটাকে ধরে রাখতে পারবে, এভাবে জিনকে ধরে হত্যা করতে পারবে অথবা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবে। এইরকম কোনো মানুষ, এরকম কোনো আমার বংশধরের ভিতরে এরকম কেউ নাই এরকম সাহসী। বাট আমার কাছে মনে হলো তুমি যদি বিন গায়ের একটা ছেলেও হয়ে থাকো, কিন্তু তোমার মাঝে এই ধরনের সাহসটা আছে, তুমি যথেষ্ট পরিমাণ দুঃসাহসী চক্ষুষ একটা ছেলে। সো আমি চাই আমার অবর্তমানে, আমি যখন মারা যাব, আমার অবর্তমানে তুমি আমার এই দায়িত্বটা পালন করবা। এই সিদ্ধান্তটা আমি এই মর্মেই নিলাম যে তুমি যথেষ্ট সাহসী, তোমার শরীরে অনেক শক্তি আছে এবং এই কাজটা তোমার জন্যই পারফেক্ট, তুমি এটা করতে পারবা। এই জন্য আমি চাই আমার অবর্তমানে আমি যদি মারা যাই, আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়, তাহলে তুমি আমার এই দায়িত্বটা পালন করবা এবং তুমি এটার সাথে থাকবা। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনার কথা মানলাম, আমি আপনার সাথে কাজ করব। এবং আমার ভিতরেও এই ধরনের চ্যালেঞ্জিং কাজগুলো করতে খুব পছন্দনীয় ছিল আর কি। এই ধরনের চ্যালেঞ্জিং কাজগুলোকে আমি খুব পছন্দ করতাম, যেটার ভিতরে শক্তি প্রয়োগ হবে, নিজের ক্ষমতা প্রকাশ হবে, এই কাজগুলো আমার ভালো লাগতো। একটা পর্যায়ে আমি তখন বললাম যে ঠিক আছে সেলিম সিকান্দার মুন্সি, আমি আপনার মতো হচ্ছে আপনার সাথে কাজ করব। পরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার দাদা দাদি ছিল, তাদের কাছে বললাম যে এমন এমন ঘটনা, আমি সিকান্দার মুন্সির সাথে কাছে যাব। ধরেই আমার দাদা তখন আমাকে গালাগালি শুরু করলো, এটা কী ধরনের কথা, এটা হতে পারে না, সিকান্দার মুন্সি ভয়ানক একজন লোক, তিনি জিন হত্যা করে, তিনের সাথে তোর কাজ করা যাবে না, ওনাকে আগে পরে জিনে মেরে ফেলবে, তোকেও মেরে ফেলবে। আমি তখন বললাম, দাদা আমার এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে, আমিও তো চাই আমি একটা জিনের সাথে যুদ্ধ করি, যুদ্ধ করে আমার যে শারীরিক ক্ষমতা আছে, আমার যে শক্তি আছে, এটা আমি প্রকাশ করি। আমার দাদা বলে, এত বল বল করিস না, একবার জ্বর হইয়া দেখবি বল কোথায় যায়। সামান্য একটা জ্বর মানুষকে কবজা করে ফেলতে পারে, আর জিন জাতি এত ভয়ানক জাতি, একটা মানুষের রক্তের সাথে মিশে তার শরীরের ভিতরে ঢুকে তাকে হত্যা করতে পারে। এটা এমন এক জাতি যেটাকে চোখে দেখা যায় না, বাতাসের মতো শরীরের ভিতরে ঢুকে তোকে খুন করে ফেলবে। এই কাজ তুই ভুলেও করিস না, এটা থেকে তুই ফিরে আয়। আমি তখন আমার দাদারে বললাম, দাদা আমি সিকান্দার মুন্সিকে কথা দিয়েছি, আর আমি মোহাম্মদ সেলিম মাল যদি কাউকে কথা দিই, আমার জীবন থাকতে আমি এই কথা ফেরি না, আমি অবশ্যই সিকান্দার মুন্সির সাথে কাজ করব। আমার দাদা তখন আমার উপর রেগে গেল, মানে পর্যাপ্ত রেগে গেল। রেগে গিয়ে আমাকে বললে, তুই আমার কোনো কথাই শুনিস না, তুই আমার কোনো কথাই মানিস না, তোর যখন যেটা করতে মন চাই তুই সেটাই করিস, এটা একদম ঠিক না, এটা একদম ঠিক না, তুই আমার কথা শুনিস না। তো বাবা মা দাদা দাদি এবং কাকা ফুফি কারো কথারই আমি তখন মূল্যায়ন করলাম না। পরের দিন দুপুরবেলা আমি তখন আমার কাপড় চোপড় যতটুকু ছিল সব কিছু নিয়ে আমি ওই আপনার হচ্ছে সিকান্দার মুন্সির বাড়িতে চলে গেলাম। দুপুরে ওনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে তিনি আমার কাপড় চোপড় সব কিছু রেখে আমাকে বললো, নাস্তা পানি করো, খাওয়া দাওয়া করো। তো নাস্তা পানি দিলাম, আমি নাস্তা পানি খাওয়া দাওয়া করলাম। করার পরে তিনি আমাকে বললো, তুমি কি মানসিকভাবে প্রস্তুত আমার সাথে কাজ করার জন্য?
আমি বললাম হ্যাঁ প্রস্তুত। তিনি বলে তুমি ভয় পাবা না তো? আমি বললাম না, আমি ভয় পাবো না। ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি আছে? যে কাজটা আপনি এত বয়স্ক মানুষ হওয়ার পরেও করতে পারেন, সেটা আমি কেন পারবো না? তিনি আমাকে বলে ঠিক আছে, নিজের ভিতরে সাহস রাখো, আর একটা জিনিস মাথায় রাখবা, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে 18,000 মাখলুকাত, 18,000 প্রাণীর ভিতরে একমাত্র মানুষকে আল্লাহ তাআলা তার কোরআনে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে আখ্যায়িত করেছে। সেক্ষেত্রে মানুষকে ওই সমস্ত ভিন্ন প্রাণীগুলা ভয় পায়, সেটা হোক জিন, বনের বাঘ, ভাল্লুক থেকে শুরু করে ভয়ানক সাপ যাই আছে, বনের রাজা হাতি পর্যন্ত মানুষকে দেখলে ভয় পায়। সুতরাং তুমি এটা মনে রাখবা যে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই জিনিসটা তুমি তোমার ভিতরে রাখবা, তাহলে আর তোমার মাঝে কোনো ভয় কাজ করবে না। আমি তখন বললাম ঠিক আছে কাকা, সমস্যা নেই, আপনি যেটা করতে বলেন আমি সেটাই করব, আমি আপনার সাথে আছি। তিনি আমাকে তখন খুবভাবেই হচ্ছে তিনি সম্পর্কে আমার দাদা হতেন, আমি ভুল করে ফেলেছি, আমার দাদা হতেন। তো পরে তিনি আমাকে সম্পূর্ণভাবে তিনার যে দায়িত্বটা ছিল, এই দায়িত্বটা তিনি তখন আমার সাথে আস্তে আস্তে করে শেয়ার করতে শুরু করে। এরকম করে ইনি আমাকে সকালবেলা কিছু মন্ত্র পড়ে ফু দিত, দুপুরে মন্ত্র পড়তো, এবং রাতের বেলায় তিনি আমাকে মন্ত্র পড়ে ফু দিত। তাই আমি সমস্যা নাই, ঠিক আছে দেখা যাক কি হয়, আমি এটার অপেক্ষায় আছি। এরকম করে আমি প্রায় 5 দিনের মতো ওনার সাথে থাকি। 5 দিন পরে আমার মা তখন সিকান্দর মুন্সির বাড়িতে চলে আসলো। এসেই বলতেছে তুই এখানে থাকতে পারবি না, এখানে কাজ করতে পারবি না, এখান থেকে চলে যাবে। মা আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। সিকান্দার মুন্সি তখন বলল, তুমি কি চাও না যে তোমার ছেলেটা কারো না কারো উপকারে আসুক? তুমি কি জানো একটা মানুষ যখন আর্মিতে চাকরি নেয়, সরকারি কোনো কাজে নেয়, আর্মিতে চাকরি নেওয়ার পরে তার পরিবার বন সই দিতে হয়, ছেলে বন সই দেয়, সাদা কাগজে সিগনেচার দেয় যে এ দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। দেশের জন্য জীবন দিলে কারো কাছে একে দায়বদ্ধতা নাই। ঠিক তেমনি তুমি কি চাও না যে তোমার ছেলে, আমি সিকান্দার মুন্সি, আমার বয়স হয়েছে, আমি জিন হত্যা করি, বিভিন্ন মানুষ যে খারাপ জিন আছে, যে খারাপ জিনগুলা আমাদের মুসলমানদেরকে, আমাদের মুসলিম জাতিকে বা আমাদের মানুষ জাতিকে খারাপভাবে প্রলোভিত করে, খারাপভাবে ধ্বংস করে, তাদের উপরে চেপে বসে, আমি সেই ধরনের খারাপ জিনগুলোকে হত্যা করি। আমি চাই আমার মৃত্যুর পরে তোমার ছেলে এই দায়িত্বটা পালন করুক, যার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে তোমার ছেলেকে ডেকে পাঠিয়েছি, এবং আমি তাকে এই দায়িত্বটা সম্পূর্ণভাবে অর্পণ করতে চাই, তাকে বুঝাই দিতে চাই। আমার আম্মা বলল যে আপনি যেটা করতে চান, আমার ছেলে যদি মারা যায়, বলে না মারা যাবে না, তোমার একমাত্র ছেলে, আমি জানি, আমি তোমার ছেলেকে এমনভাবে তন্ত্রমন্ত্র শিখাবো যে সে মারা যাবে না। আমার আম্মা বিকাল পর্যন্ত থাকলো, থেকে একটা পর্যায়ে আম্মা চলে গেল। আমি তখন এই আপনার হচ্ছে সিকান্দার মুন্সির সাথেই আছি। মধ্যরাতের দিকে, রাতের খাবার খেয়ে আমি তখন ঘুমাইতে গেলাম। মধ্যরাতে হঠাৎ করে সিকান্দার মুন্সি আমাকে ডেকে বসলো, আমার ঘরের সামনে গিয়ে ডাকতেছে যে সেলিম মাল উঠে আসো। আমি তখন উঠে আসি, তখন অবশ্য রাত্রি ছিল, চারদিকে একেবারে গুটগুটে অন্ধকার, হাত দিলে হাত দেখা যায় না, এরকম অন্ধকার জন্য একটা রাতের বেলায় তিনি আমাকে ডাকলো, ডেকে আমাকে বললো যে তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব, আমার সাথে চলো। আমি তখন বললাম কোথায় যাবেন? বলে চলো। এরকম করে তিনি আমাকে নিয়ে মোটামুটি বেশ দূরে তাদের ফসলি যে বিল আছে, বিলের মাঝখানে নিয়ে গেল। বিলের মাঝখানে নিয়ে যাওয়ার পরে তিনি আর আমি দাঁড়ায় আছি, প্রায় 2 মিনিটের মাথায় হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হতে শুরু হলো। এত পরিমাণের বৃষ্টি যে আমার জীবনে আমি এরকম বৃষ্টি দেখি নাই। আকাশে প্রচুর পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভয়ানক বিষয় হচ্ছে বৃষ্টির একটা ফোঁটাও আমার গায়েও পড়ছে না, আপনার সিকান্দর মুন্সির গায়েও পড়তেছে না। আমি তখন খুব ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার, আমাদের গায়ে বৃষ্টি পড়ে না কিন্তু এভাবে বৃষ্টি পড়তেছে। সিকান্দর মুন্সি আমাকে বলতেছে তুই কি ভয় পাচ্ছিস? আমি বললাম না, আমি ভয় পাচ্ছি না। তিনি আমাকে যদি বলে ভয় না পাস তাহলে তুই থাক, এখানেই থাক, আজকে আমি তোকে একটা মানুষের সাথে একটা জিনিসের সাথে পরিচয় করাই দিব, তুই এখানে থাক, এই জিনিসটা আসবে আমার কাছে। প্রচণ্ড রকমের বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয়ানক একটা অবস্থা। এই মাঝে আপনার সিকান্দার মুন্সি তার তন্ত্রমন্ত্র পড়ে যাচ্ছে, তার তন্ত্রমন্ত্র পড়ে সে তার বুকে ফু দিচ্ছে এবং ওনার মতো করে তিনি সব কিছু ঠিক করতেছি। কিছুক্ষণের মধ্যে আমি একটা শরীরের সেতু দেখতে পেলাম, এবং এই এত লম্বা, এত চওড়া, এত বুজুর্গ একজন মানুষ, সাদা একটা পাঞ্জাবি পরে আছে। লোকটাকে দেখার পরে আমার ভিতরে তখন এই প্রথম একটু ভয় কাজ করতে শুরু হলো। আমি সেলিম মাল কখনো কোনোদিন কোনো বিষয়ে ভয় পাই নাই, কিন্তু এই বিষয়টা কেন যেন আমার ভিতরে একটু ভয় লাগাই দিল। আমাকে সিকান্দার মুন্সি বলতেছে সেলিম মাল তুমি আছো তো? আমি বললাম আছি। পরে তিনি এই যে পাঞ্জাবি পরা, ধবধবে পাঞ্জাবি পরা সাদা লম্বা লোকটা আসছে, তার সাথে
সিকান্দার মুন্সি অনেকক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বলে আমাকে নিয়ে আবার এখান থেকে রওনা দিল। আমরা যখন রওনা দিলাম তখন আস্তে আস্তে বৃষ্টি চলে যেতে শুরু হলো। কিন্তু অবাক করা বিষয়, যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখলাম একেবারেই শুকনা, এক ফোঁটা বৃষ্টিও নাই এবং পুরা খরা, সব কিছু শুকিয়ে আছে। আমি তখন হচ্ছে সিকান্দার মুন্সিকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার দাদা, আমরা ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে এত পরিমাণের বৃষ্টির কারণে আমরা এখানে থাকতে পারতেছিলাম না, আমাদের শরীরও ভিজলো না, আর এখানে আসার পরে দেখলাম যে কোথাও বৃষ্টি নাই, এখানে যে একেবারে শুকনা, চারদিকে এত শুকনা ঘটনা কি? তিনি আমাকে বলে, তোমার কাছে কি মনে হয়, তুমি আমার সাথে কোথায় গিয়েছো? আমি কই গেলাম, আপনার সাথে তুমি বিলের পাড়ে গেলাম। উনি আমাকে বলে, তুমি আমার সাথে বিলের পাড়ে যাও নাই, তুমি আমার সাথে 1000 মাইল দূরে গিয়েছো, তুমি আমার সাথে মেঘের রাজ্যে গিয়েছো। আমি তখন বললাম যে কি বলেন আপনি, এটা আপনার সাথে আমি মেঘের রাজ্যে গিয়েছি, আমি তো আপনার সাথে বিলের পাড়ে গেলাম। বলে, তুমি যেটাকে দেখেছো বিলের পাড়ে, এটাই কিন্তু আসমানের কাছাকাছি একটা জায়গা, এবং সেখানকার এই বৃষ্টিটা তুমি দেখতে পেয়েছো। আমি বললাম, দাদা আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তিনি আমাকে বলে, যাই হোক, এটা বোঝার প্রয়োজন নাই, তুমি যাকে দেখেছো সে কে জানো? আমি বললাম, সে কে? বলে, সে হচ্ছে জিনের সর্দার, এবং সে খুব ভালো একটা জিন, এবং খুবই ফেরেস্তার মতো খুবই ভালো একজন জিন, এবং তার সহযোগিতায় আমি অন্য খারাপ জিনদেরকে হত্যা করি। তিনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। আজ আমি তেনাকে নিয়ে গেলাম এবং তোমার বিষয়ে তার সাথে কথাবার্তা বললাম, সে তোমাকে দেখেছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। এরকম করে আমি তখন এই সিকান্দার মুন্সির সাথে দিনে রাতে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। তিনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং বিভিন্ন প্রাণীদেরকে তিনি আমাকে দেখায়। অনেক সময় এরকম আরেকটা ঘটনা আমি শেয়ার করি। একদিন আমি ওনার সাথে বিকালবেলা ওনাদের পুকুর পাড়ে বসে আছি। পুকুর পাড়ে বসে থাকার পরে ইনার হাতে অনেকগুলা আপনার চাউল, তারপরে আরও অনেকগুলো ধরেন আপনার খৈল টাইপের কিছু একটা জিনিস উনি এগুলো হাতে নিয়ে গেছে। হাতে নিয়ে উনি পুকুর পাড়ে বসার পরে উনি এখানে বসে কি জানি পড়তেছে। হঠাৎ করে পুকুর থেকে একটা সাপ উঠে আসলো, একদম ভয়ানক কালো টাইপের একটা সাপ উঠে আসলো। আমি দেখে অনেক ভয় পেয়ে গেলাম, আমার শরীর পুরো চমচম করতে শুরু হলো। আমি সিকান্দার মুন্সিকে বললাম যে দাদা এটা কি? পরে বলে, এটা একটা সাপ, তুই দাঁড়া। পরে তিনি সাপকে কিছু খাবার দিল এবং এই সাপে খাবারগুলো খেলো, এবং খাওয়ার পরে সে পুনরায় আবার পুকুরে নেমে গেল। এই ধরনের আরও অনেক ধরনের অলৌকিক ঘটনা আমি ওনার মাঝে দেখতে পেয়েছি, এবং উনি আমাকে এগুলো দেখিয়েছে। এরপরে কিভাবে খারাপ জিনকে বশে আনতে হয় এবং খারাপ জিনকে বশে নিয়ে কীভাবে হত্যা করতে হয়, এই দিকগুলো তিনি আমাকে আস্তে আস্তে করে হাতে কলমে সব কিছু শেখাচ্ছে। এইভাবে সময়গুলো কাটতে ওনার বাড়িরে ওনার এক নাতিন আছে, নাম হচ্ছে আরশি। এই মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করতো। একদিন বিকালবেলা ওনাদের ওই পুকুর পাড়ে আমি একা একা বসে আছি। ওই সময় সিকান্দার মুন্সি কোথায় জানি গেছে, সে বাড়িতে নাই। আরশি মেয়েটা তখন আমার পিছনে আসছে, এসে আমাকে বলতেছে, আপনার এত বড় সাহস, আপনি আমার দাদার সাথে থেকে এই ধরনের ভয়ানক কাজ করতেছেন, আপনার বুকের ভিতর কি কোনো ভয় কাজ করে না? আপনার কি কোনো ভয় নাই? আমি তখন বললাম, ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? তোমার দাদা যদি করতে পারে তো বয়স্ক মানুষ হওয়ার পরে, তাহলে আমি কেন করতে পারবো না? ও আমাকে বলে, ভালো কথা করতেছেন, তবে মনে রাখেন এটা আপনার জীবনে একটা সময় মৃত্যু ডেকে আনবে। আমি তখন বললাম, এটা কি ধরনের কথা? সে আমাকে বলে, আপনি আমাদের এখানে কাজ করেন বা আমাদের এখানে থাকেন, এই জন্য আপনাকে সব কথা বলা যাবে না। আমি শুধু আপনাকে একটা কথাই শেয়ার করব, আমার দাদা যদি চাইতো আমাদের পরিবারের কাউকে না কাউকে কিন্তু এই কাজটা শিখাইতে পারতো। আমি বললাম, তোমার দাদা তো তোমাদের পরিবারের অনেককেই বলছিল এই কাজটা করার জন্য, কিন্তু কেউ তো আসলো না। ওই আরশি মেয়েটা তখন আমাকে বলতেছে, এটা মিথ্যা কথা, আমার দাদা আমাদের পরিবারের কাউকে এগুলো শেখায় নাই। আমার যে অন্য চাচাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, আমার দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা আছে, আমার দাদা কাউকে এগুলো শেখায় নাই। এবং আমার দাদা খুব ভালো করে জানে যে এই কাজটা যথেষ্ট পরিমাণে রিস্কি একটা কাজ, এবং এই কাজটা করলে যে কোনো সময় মানুষ মারাও যেতে পারে। এই জন্য তিনার পরিবারের কাউকে কাজ না দিয়ে দূর থেকে আপনাকে এই কাজটা দিয়েছে এবং আপনাকে ডেকে এনেছে। আমি তখন বললাম, তুমি কি বলো? তার মানে আরশি আমাকে বলছে, তার মানে হচ্ছে এই কাজটা করলে আপনি নির্ঘাত মারা যাবেন। আমার দাদা নিজেও জানে যে তিনি একটা সময় মারা যাবে, জিনেরা একটা সময় তাকেও মেরে ফেলবে। এটা জেনে শুনে বুঝেই তিনি এই কাজগুলো করে, এবং তিনি আপনাকেও নিয়ে আসছে। কথাটা শোনার পর আমার ভিতরে তখন এই ধরনের একটা ভয়ভীতি কাজ করতে শুরু করলো এই মর্মে যে এই পরিবারে অনেক ছেলেরাই আছে আমার মতো দেখতে, লম্বা চূড়া, ভালো স্বাস্থ্য, পালোয়ান, এত ভালো ভালো ছেলেরা থাকার পরও সিকান্দার মুন্সি কেন বিনগাঁও থেকে আমাকে নিয়ে আসলো, এবং আমাকেই কেন তিনি তার তন্ত্র মন্ত্র সব কিছু কেন তিনি আমাকেই বোঝাচ্ছে। এবং আরশির কথার সাথে আমি তখন একটা বাস্তব মিলও তখন পেয়ে গেলাম, একটা বাস্তবিক মিল পেলাম। মিল পাওয়ার পর আমি তখন আরশিকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন এত উৎসাহিত হয়ে তোমার দাদার বিপক্ষে গিয়ে আমাকে কথা বলতেছো?
মানে আমাকে এই কথাগুলো বলার কারণ কি? ও আমাকে বলে, দেখেন আপনাকে আসলে কি বলবো আমি জানি না, তবে আমি আপনাকে একটা কথাই বলবো, আপনাকে আমার অনেক ভালো লাগে। আমার দাদার বাড়িতে অনেকেই আসছে আমার দাদার কাছে তন্ত্রমন্ত্র শেখার জন্য, অনেকেই দাদা শিখেছে, কিন্তু তাদের মাঝে আপনার যে সুঠাম দেহের অধিকারী বা আপনি যে সুন্দর, আপনাকে আমার ভালো লাগছে। এবং ভালো লাগার পরে আমার ভালো লাগার মানুষটার এরকম অকাল মৃত্যু না হোক, এই জন্য আমি আপনাকে বলেছি যে আপনি আমার দাদার সাথে কাজ করেন না। এই বলে মেয়েটা তখন চলে যায়। একে তো মা, দাদা, দাদি, বাবা, মা, কাকা, ফুফি সবাই আমার বিপক্ষে চলে গেল। এরই মাঝে ওনার নিজের নাতিন আরশি পর্যন্ত আমাকে বলতেছে যাতে আমি এই লাইনে কাজ না করি এবং এই লাইন থেকে যেন আমি এই লাইনটা যেন আমি ছেড়ে দিয়ে চলে যাই। ভিতরেও তখন খুব ভয় কাজ করতেছে। তখন আমি আস্তে আস্তে করে পিছু হাঁটতেছি যে না, আমি এই ধরনের কাজ করব না, আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। মানে আমি এই কাজটা আর করবো না। মানে আরশি বোঝানোর পরে আমার ভিতরে মানে খুব ভালোভাবে জিনিসটা জেগে গেল যে আমি এই কাজটা আর করবো না। এমন করে আমাকে তখনও এই সিকান্দার মুন্সি মাঝে মাঝে নিজের সাথে রেখে এটা ওইটা দেখাচ্ছে, বোঝাচ্ছে, তন্ত্রমন্ত্র পড়াচ্ছে, শিখাচ্ছে। তিনি তিনার মতো করে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে। আমিও এগুলো একইভাবে করতেছি। এরকম করতে করতে এই আরশি মেয়েটা সুযোগ পাইলে আমাকে কাছে আসতো, এসে আমাকে বলতো, কী ব্যাপার সেলিম ভাই, আপনি কেন বললাম যে আপনি এই কাজ করেন, আপনি চলে যান, আপনি যাচ্ছেন না কেন, আপনি চলে যাচ্ছেন না কেন, আপনি যে কোনো সময় মারা পড়বেন, আপনি মারা পড়বেন। এগুলো সে আমাকে বুঝাইতো। অনেকদিন বোঝানোর পর আমি একদিন বললাম যে দেখো, তুমি যে আমাকে এত ভালোবাসো বা আমাকে তুমি এখান থেকে বাঁচাইতে চাও, এটা যদি তোমার দাদা জানতে পারে তাহলে তো তোমাকে জিন্দা কবর দিয়ে ফেলবে। ও আমাকে বলে, জানলে জানবে, তাতে কি, তবে আমার যেটা সত্য, যেটা আমার কাছে মনে হলো, আমি আপনাকে সেটাই বললাম, আপনি এখান থেকে চলে যান, আপনি যে কোনো সময় মারা পড়বেন। আমি তখন বললাম, এখান থেকে চলে গেলে কি তুমি আমাকে বিয়ে করবা? এমন করেই বলতেছিলাম। তা আমাকে বলে, হ্যাঁ করব, আপনি আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠান, আমি আপনার বিয়ে করব, কিন্তু আপনি এখান থেকে চলে যান। আপনি এরকম তন্ত্রমন্ত্র জালে পড়ে আপনি মরে যান না, আপনার মৃত্যুটা আমি সহ্য করতে পারবো না। এবং এই মেয়েটা আমাকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসতো। আমার কাছে মনে হয় যে আমার আর আরশির যে ভালোবাসাটা ছিল, এটা বর্তমান সময়ের ছেলে মেয়েদের ভালোবাসার মতোই ছিল। আমাদের মাঝে কোনো লুকায়িত ভালোবাসা ছিল না। আমার ওই সময়টাতে একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলতে হাজারবার চিন্তা করতো, একটা ছেলের সাথে কথা বলতে হাজারবার চিন্তা করতো, সহজেই কথা বলতো না। কিন্তু সেই জায়গার ভিতরে আরশি খুব উৎসাহিত হয়ে আমার পাশে আসে, আমার সাথে বসে কথাবার্তা বলে, এবং ওর এই বিষয়গুলো আমার কাছে অত্যাধিক ভালো লাগতে শুরু হলো যে না, ও মনে হয় আমাকে পছন্দ করে। এবং একটা পর্যায়ে এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি পরিপূর্ণভাবে আরশির সাথে প্রেমের জালে জড়িয়ে যাই। এবং প্রেমের জালে জড়িয়ে তাকে আমি প্রচুর ভালোবাসি। একই বাড়িতে থাকি, যার জন্য মাঝে মাঝে রাতের বেলায় আমি আর আরশি দেখা করি, আমি আর আরশি ঘুরতে যাই খালের পাড়ে, এখানে সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশগুলোতে আমি আরশির সাথে ঘুরে বেড়াই। এভাবে 15-20 দিন ঘোরাফেরা করার পরে এই বিষয়টা কিছুটা হলেও সিকান্দার মুন্সি বুঝে যায় যে ওনার নাতিনের সাথে আমার এক ধরনের একটা সম্পর্ক চলতেছে। এটা উনি বুঝতে পারার পরে তিনি বেশ কিছুদিন পরে একদিন আমাকে জিজ্ঞেস করে যে, সেলিম মাল, তোমাকে আমি আমার বাড়িতে এনেছি তন্ত্রমন্ত্র শেখানোর জন্য। আমার অবর্তমানে যে তো আমার দায়িত্বটা তুমি পালন করতে পারো, মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারো, খারাপ জিনের হাত থেকে মানুষকে বাঁচাতে পারো, তোমাকে পালোয়ান দেখে মনে হলো, এই জন্য আমি তোমাকে এখানে আনলাম। কিন্তু এখানে আনার পরে তুমি প্রথম দিকে যদিও আমার কাজের প্রতি মনোযোগী ছিলা, কাজটা ঠিকমতো করতা, বাট ইদানিং তুমি কেমন জানি আমার কাজের প্রতি তোমার কোনো একটা মনোযোগ নাই, তুমি কাজটা মনে হয় করতে মানে ভালোভাবে নিচ্ছ না। তখন আমি খুব দুঃখ করে, খুব কষ্ট করে সিকান্দার মুন্সিকে বলেই দিলাম যে দাদা, আসলে সত্যিকার অর্থে আমি এই কাজটা করতে চাই না, আমার এই কাজটা ভালো লাগে না। এবং কেন জানি সবাই মানা করে, তো সবাই মানা করার কারণে আমার ভিতরে এই জিনিসটা এক ধরনের ভয় কাজ করে। তিনি আমাকে বলে, সবাই মানা করে এইটা কারণ, নাকি বড় কারণ হচ্ছে তুমি আরশিকে পছন্দ করো, তাকে বিয়ে করে তুমি সংসার করতে চাও, এই ধরনের তন্ত্রমন্ত্র জালে তুমি জড়াতে চাও না। আমি বললাম, দাদা আপনি ঠিকই ধরতে পারছেন, আপনার নাতিনও আমাকে পছন্দ করে, এবং আপনি যদি অনুমতি দেন আমি তারা বিয়ে করে একটা সংসার করব। আমি এই তন্ত্র মন্ত্র জিন ভূত নিয়ে আমি কাজ করতে চাই না, আমার খুব মানে ভয় লাগে। তিনি আমাকে বলে, তো আমি কি সংসার করি নাই, আমার ছেলে মেয়ে হয় নাই, তন্ত্রমন্ত্রও করো, তুমি সংসারও করো, সমস্যাটা কি? আমি বললাম, না দাদা আমি আসলে এটা করতে চাই না। তিনি আমাকে বলে, শোনো, আমার অবর্তমানে আমার অনুমতি ছাড়া আরশিকে জীবনে কখনো কোনো দিন অন্য কোনো ছেলের কাছে আমি বিয়ে দেব না। এবং তোমাকে আমি এক শর্তে আরশিকে তোমার কাছে বিয়ে দিতে পারি। শর্তটা হচ্ছে এইটা যে তুমি আমার তন্ত্রমন্ত্রটা মনোযোগ দিয়ে শিখবা, আমার এই মন্ত্রটা শেখার পরে তুমি আমার অবর্তমানে মানুষের উপকার করবা, যাতে তোমার মাধ্যমে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারি। তুমি যদি আমার শর্তে রাজি থাকো তাহলে একমাত্র আমি নিজের দায়িত্ব নিয়ে তোমাকে আরশিকে তোমার কাছে বিয়ে দিব, অন্যথায় কিন্তু আমি এই বিয়ে আমি দেব না।
আমি তখন বললাম যে আপনি এটা কী ধরনের কথা বললেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। আমি তো আরশিকে পছন্দ করি, আরশিকে আমি আমার ঘরের বউ বানাতে চাই। এই জন্য যদি আপনার এই কথা আমার মানা লাগে, আপনার এই কথা আমার শোনা লাগে, তাহলে আর কি আর করা, আমি আপনার কথা শুনবো, মানবো, এবং আমি আরশিকে বিয়ে করব। যদি আপনি আমার কাছে আরশিকে বিয়ে দেন বা আমি আপনার তন্ত্রমন্ত্র শিখবো। তো এই কথা বলার পরে তিনি আমাকে বললো, ভাই ভালো কথা, আমি আরশির বাবা মায়ের সাথে কথা বলি। ওই সিকান্দার মুন্সি তখন আরশির বাবা মায়ের সাথে কথা বলে তিনারাও আমার পরিবার সম্বন্ধে জানলো। আমাদের পরিবারটা তো একেবারে নিম্নবিত্ত কোনো পরিবার না। আমার বাবার মোটামুটি অনেক সয় সম্পত্তি আছে আমাদের এলাকাতে, এবং আমার যে বড় 4টা বোন আছে, আমার বোনদেরকেও বিয়ে দিয়েছি খুব ভালো একটা অবস্থায়। তো আরশির বাবা তখন অমত করলো না। অমত না করার পরে আমি তখন 5-7 দিন পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আম্মাকে জানাইলাম যে এই ঘটনা, আমি তো এমনি এমনি ওকে বিয়ে করব, বা এটা তোমরা কি বলো? আমার আব্বা আম্মাও কথায় রাজি হলো। তারা তখন মেয়ে দেখার জন্য আসলো, আরশিকে দেখতে আসলো, এবং আমার বাবা মাও আরশিকে দেখে অত্যাধিক পছন্দ করলো। মেয়েও নম্র, ভদ্র এবং কথা বলে খুবই মায়ার সাথে। আমার আম্মা তখন বললো, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি এই মেয়ের বউ বানিয়ে আমার ছেলের জন্য নিয়ে যাব। একইভাবে কথাবার্তা ঠিক হলো। কথাবার্তা ঠিক হওয়ার পরে মঙ্গলবারে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো, এবং মঙ্গলবারে আমি ওকে বউ বানিয়ে দুপুরবেলা আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসছি। সে আমার বিবাহিতা বউ, বাসর হবে আমাদের বাড়িতে নিয়ে আসছি, এবং আমার বিয়েটা যথেষ্ট পরিমাণের ধুমধাম করে আনন্দ ফুর্তির মাঝে আমার বিয়েটা সম্পূর্ণ হয়। কারণ আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, এবং সবাই খুব আনন্দ ফুর্তি করে আমার বিয়েটা উদযাপন করে। তো আমাদের বাসর ঘরে ঢুকার পর আমার পা ধরে সালাম করে, আমার খুব ভালোই লাগে, মানে অত্যাধিক ভালো লাগে। দুজনে অনেক রোমান্স করে আদর ভালোবাসা করতে করতে প্রায় মধ্যরাত হয়ে পড়ে। মধ্যরাত যখন হয়ে যায়, মধ্যরাত হলে পরে আমার চোখে তখন খুব ঘুম আসে, এবং ঘুম আসলে পর আমি শুয়ে যাই। রাতে তখন হঠাৎ করে বৃষ্টি নামে। আমাদের এই ঘরটা ছিল একটা সনের ঘর, সন দিয়ে করা একটা ঘর ছিল, বাট রাতে বৃষ্টি নামে, উপরে টিন ছিল, নিচে চন ছিল। তো ঝুমুর বৃষ্টির শব্দ হচ্ছে। আমাদের বাথরুমটা ছিল বাইরে। ওই সময় আমাদের না, যারা গ্রামে বসবাস করতো তাদের সবারই বাথরুম ছিল মানে নিজের বাড়ি থেকে, মানে ঘর থেকে যেখানে থাকতো, থাকার ঘর থেকে বেশ দূরে। এখন হয়তো আমরা আমাদের বেডরুমের পাশে বাথরুম করি, কিন্তু ওই সময় বিষয়টা এরকম ছিল না। টয়লেটটা ছিল বাড়ির একদম আঙিনায়, অনেক দূরে। টয়লেট কেউ কাছাকাছি রাখতো না, কারণ তখনকার মানুষরা মনে করতো যে টয়লেটের ভিতরে সবসময় একটা জিন থাকে, টয়লেটের মধ্যে সবসময় একটা জিন থাকে, এটা মনে করে টয়লেট তারা সবসময় বাড়ির বাইরে করতো। তো মধ্যরাতের পরের দিকে হঠাৎ করে আরশি আমাকে বলতেছে, আমার একটু প্রস্রাবে পাইছে, তুমি একটু উঠো, আমি প্রস্রাব করতে যাব। তা আমার তখন ভাই এত যে ঘুম পাইছে, শরীরটা যে এত দুর্বল হয়ে গেছে, আমি আর উঠতেছি না। আমি বললাম যে না, আমি যাব না। ও আমার বলে, এটা কী ধরনের কথা বলতেছো, চলো। আমি বললাম যে না, আমি যাব না, তুমি যাও। এরকম করে ওকে ধমকাধমকি করতেছি, এবং আমি কোলবালিশটাকে জোকে ধরিয়ে দেয় আমি তখন ঘুমিয়ে পড়ছি। এবং ঘুমিয়ে পড়ে একটা পর্যায়ে আরশি তখন মনে হয় প্রস্রাব করার জন্য বাইরে গেছে না কি গেছে, আমি এটা আর জানি না, আমি ঘুমিয়ে আছি। চারদিকে ফজরের আজান দিচ্ছে, তখন আমার ঘুমটা হঠাৎ করে ভাঙছে। এবং ভাঙার পরে আমি তখন পাশের দিকে তাকিয়ে দেখতেছি যে আরশি আমার পাশে নাই। আমার পাশে যখন ওরা পাইলাম না, ভিতরে যখন একটা ভয় ঢুকে গেল, কী ব্যাপার, ও কোথায় গেল? রাতের বেলায় প্রস্রাব করতে যাইবো বললো, আমাকে ডাকলো, আমি তো উঠলাম না। চারদিকে তো মুষলধারে বৃষ্টি হলো, ওর কাছে ছাতাও ছিল না, কেমনে জানি গেল। এরপর আমি তখন উঠলাম, আমি তখন দরজা খুলে বেরোলাম, দেখলাম যে ওরে আর দেখা যাচ্ছে না। তখন ফজরের আজান দিয়েছে চারদিকে। আমি তখন বাথরুমের দিকে গেলাম, এবং বাথরুমের দিকে যাওয়ার সময় আমি হঠাৎ করে কিসের মধ্যে জানি আমার পাটা লেগে আমি হচটকে পড়লাম। হচটকে পড়ে আমি উঠে দেখতেছি যে আরশি শুয়ে আছে, নববধূ একটা সাজেও শুয়ে আছে। আমি তখন দিলাম চিৎকার দেওয়ার পরে আমার মা বাবা সহ আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমার বিয়েতে তো অনেক মানুষ বাড়িতে, সবাই তখন দৌড়ে উঠে আসছে। এই কী হয়েছে দেখতেছি যে আরশির মুখ দিয়ে ফেনা বের হয়ে ওর অবস্থা খুব খারাপ। ধরাধরি করে তখন তাকে আমাদের এখানে দাতব্য চিকিৎসালয় ছিল, একটা ডাক্তার ছিল আর কি, উনি মানে মোটামুটি এই গাছের লতা পাতা দিয়ে চিকিৎসা করতো। ওনার কাছে তখন আরশিকে নিয়ে যাওয়া হলো। তিনি আরশির হাতটা ধরে বলতেছে, যারে এ তো মারা গেছে এখন থেকে আরও অনেক আগে, ওর শরীরও তো শক্ত হয়ে গেছে। মানে কীভাবে মারা গেল এটা কেউ বুঝতে পারলো না। ওর শরীরে কোনো রকমের মাইরের কোনো দাগ নাই, যে একটা মানুষ মারা গেলে তাকে তো কোনো না কোনো কারণে সে মারা যাবে, ওরকম কোনো মাইরের দাগ নাই। খবর দেওয়া হলো আরশিদের বাড়িতে, এবং মুহূর্তের মধ্যে আরশির বাবা মা সহ তার দাদা সবাই দৌড়িয়ে আসলো। আসার পরে সিকান্দার মুন্সি তখন বাইরে দাঁড়ায় আছে, মানে বাইরে বলতে আরশির লাশের কাছে যায় নাই, সে বাইরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেছে। আমি তখন ওনার কাছে গেলাম, গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম, ধরে কান্না করতেছি, তিনি আমাকে কান্না করতেছে। কান্না করানোর পরে তিনি তখন কী করলো, আরশির লাশ দাফন করতে যাবে।
আরশির লাশ দাফন করব, সবার সাথে কথাবার্তা হচ্ছে, তখন লাশ দাফনের টাইম হলো। আর কীভাবে ও মারা গেল এটা কেউ বুঝতে পারলো না। এলাকার মানুষ, গ্রামবাসী, আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ বলতে পারে না যে ও কীভাবে মারা গেল। ওর মারা যাওয়ার পিছনের কারণটা কী ছিল এটা কেউ জানে না, কিন্তু ও মারা গেল। মারা যাওয়ার পরে ওর দাফন কাফন হলো, এবং ও দাফন কাফনের পরে ওর কবরের কাছে তখন আরশির যে দাদা ছিল সিকান্দার মুন্সি তখন কবরের কাছে বসে আছে, বসে বসে কান্না করতেছে। আমি তখন বাসায় গেলাম, গিয়ে বললাম, দাদা কান্না করেন না, উঠেন বাড়ির দিকে চলেন। তিনি আমাকে বলে, বয়, তোর সাথে আমার কথা আছে। তো কবরের পাশে আমি আর সিকান্দার মুন্সি দুজনে বসে আছি। সিকান্দার মুন্সি আমাকে বলে, আমার শারীরিক অবস্থাটা ভালো না, আমি আমার জীবনে অনেক জিনকে হত্যা করেছি, কিন্তু আমার নাতনির কপালে যে এরকম একটা অঘটন ঘটবে এটা আমি চিন্তাও করতে পারি নাই। যদি তারা মারতো তবে আমাকে মেরে ফেলতো, আমাকে না মেরে আমার এই নববধূ নাতিনটাকে কেন মারলো? এবং তুই কেন, যখন আমার নাতিন বলল সে বাইরে যাবে, সে তো পবিত্র অবস্থায় ছিল না, সে তো অপবিত্র অবস্থায় ছিল, তোদের সাথে শারীরিক সম্পর্ক হলো, অপবিত্র অবস্থায় আমার নাতিনটা কেন তুই একা একা ঘর থেকে বের হতে দিলি এই বৃষ্টির রাতে? তুই কি জানিস না যে আমি এই ধরনের কাজ করি? আমি সব সময় আমার বাড়িটাকে আমি তন্ত্র মন্ত্র দিয়ে বাঁধে রাখি, সবসময় আমি তন্ত্র মন্ত্র দিয়ে রাখি। আমি বললাম, দাদা আরশির গায়ে তো হচ্ছে একটা তাবিজও ছিল। তিনি আমাকে বলে, শরীর যখন অপবিত্র থাকে তখন তাবিজ খুব ভালো একটা কাজ করে না। শরীরটা অপবিত্র ছিল, বাথরুমে গেল, বৃষ্টির রাত ছিল, এবং এই রাতটা খুব ভয়ানক একটা রাত ছিল। সব কিছু মিলিয়ে আমার নাতিনটা কুণ্ডুলির মধ্যে পড়ে গেল, এবং কুণ্ডুলির মধ্যে পড়ে যাওয়ার কারণে জিনেরা মিলে তাকে হত্যা করলো। আমি তখন বললাম, দাদা আমার না অনেক ভয় লাগতেছে। তিনি আমাকে বলে, আমি আমার নাতিনের কবরের সামনে এসে বললাম, আমি আর এই ধরনের কাজ করব না, আমি আর কোনো জিনকে হত্যা করব না, এবং আমি আর কোনো রকমের মানুষের উপকার করতে হয় তাবিজ দিয়ে, কবজ দিয়ে মানুষের উপকার করব, কিন্তু সরাসরি আমি কোনো রকমের জিন হত্যা করতে পারবো না। প্রিয় মানুষ হারানোর ব্যথা যে কতটা ভয়ানক এটা আমি বুঝতে পেরেছি। আমার অনেক কষ্ট হয়েছে। আমি আর কখনোই কোনো জিন দ্বারা কোনো মানুষের উপকারের জন্য আমি কোনো জিনকে হত্যা করবো না, সেই জিন যতই খারাপ হোক। এটা বলে তিনি আরশির কবরে শুয়ে কান্না করতে শুরু করে। পাঞ্জাবি পরা, সাদা ধবধবে পাঞ্জাবি পরা একদম দাড়িওয়ালা লোকটারে আমি তখন উঠে বাড়ির মধ্যে নিয়ে গেলাম। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে সবাই, আরশির বাবা মা সবাই তখন বিষয়টা বুঝতে পারছে যে অবশ্যই আরশিকে জিনে বা ভূতেরাই মেরে ফেলছে। এটা বুঝতে পারার পরে সবাই তখন আরশির দাদাকে গালাগালি করতে, মানে অকথ্য ভাষায় কথা বলে সিকান্দার মুন্সির সাথে সবাই বলতেছে যে আপনার জন্য আমার মেয়েটা মারা গেল, এবং আপনি আজকে এই তন্ত্রমন্ত্র করেন বলেই আমার মেয়েটা মারা গেল, আপনি এই কাজটা কেন করলেন? আপনি এটা ছেড়ে দেন। তার সমস্ত মানে সিকান্দার মুন্সির সব ছেলেরা সিকান্দার মুন্সিকে খুবভাবে ধরলো যে আপনি আর এই ধরনের তন্ত্রমন্ত্র কাজ করবেন না। সিকান্দার মুন্সিও তাদের সাথে কথা দিল যে ঠিক আছে, আমি আর কোনো মানুষকে হত্যা করব না, কোনো জিনকে হত্যা করব না, এবং আমি এসব থেকে আস্তে আস্তে সরে আসবো। এই বলে সিকান্দার মুন্সি তখন তার এই সমস্ত ধরনের এই যে জিন ধরতো, জিন মারতো, জিন হত্যা করতো, এটা তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পরে তিনি তখন খুব ভালো হয়ে যায়। আগেও তিনি নামাজি ব্যক্তি ছিল, নামাজি ছিল, ফরজগার ছিল। তিনি নামাজ পড়ে, এলাকার লোকদের সাথে উঠা বসা করে, চলাফেরা করে। তিনার ভিতরে আর এই জিন নিয়ে, ভূত নিয়ে এই ধরনের কোনো রকমের কোনো কিছু তার ভিতরে নাই। তো আরশিও মারা গেল। পারিবারিক অবস্থাটাও তখন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আমার বাবা অনেক অসুস্থ, তিনি আগের মতো জমি জমা করতে পারে না। আর আমার বোনগুলোকে বিয়ে দিতে আমার অনেক বেশি জায়গায় সম্পত্তি বিক্রি হয়ে যায়। পরে আমার চিন্তা করলাম যে কি করা যায়, মানে কি করব, এই জিনিসটা চিন্তা করতেছি। তো বর্ষার সিজন আসে, তখন বর্ষার মধ্যে তো আমাদের বাড়ির পাশে খাল ছিল, খালে আমাদের অনেক জায়গা ছিল, মানে খালের বেশিরভাগ জায়গাটাই আমাদের ছিল। তো আমার ভিতর তখন হঠাৎ করে মনে হলো যে আমি খালের মধ্যে মাছ ধরবো। এটা আরশি মারা যাওয়ার প্রায় বছর খানিক পরের ঘটনা আমি বলতেছি। ওই সময় আপনার যে সিকান্দার মুন্সি তিনি অনেক অসুস্থ, এবং তিনিও ধরেন ওই খাটের বিছানার মধ্যে শুয়ে থাকে, অনেক অসুস্থ একজন তিনি মানুষ। তো আমি তখন কি করলাম, ওই চিন্তা করলাম যে আমি এখানে মাছ ধরবো। তো বর্ষার সিজন ছিল, আমি তখন ওখানে ভেয়াল বসাইলাম। ভেয়াল হয়তো অনেকেই চিনেন, যেটা দিয়ে মাছ ধরা হয়। যারা হচ্ছে হাওর এলাকার মানুষ কিংবা যারা হচ্ছে খালে বিলের পাশের মানুষ, তারা হয়তো জিনিসটা খুব ভালো করে চিনবেন। আমি তখন ভেয়াল বসাইলাম, ভেয়ালে আমি তখন মাছ ধরবো। তো এরকম করে আমি শুক্রবারে রাতের বেলা মাছ ধরার জন্য গেলাম। আমি অনেক মাছ পাইলাম। আমি শুক্রবারে রাতের বেলা অনেক মাছ পাইলাম। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার বাড়িতে মাছ পাঠাইলাম। পরের দিন আমি তখন আবারও মাছ ধরার জন্য গেলাম।
এদিন আমি অনেক মাছ পাইলাম। ওই মাছগুলো এনে আমি তখন সবার কাছে দিলাম, মানে আত্মীয় স্বজনদেরকে দিলাম। এরপরে দেখলাম আমি এত পরিমাণের মাছ পাচ্ছি, আমি তখন চিন্তা করলাম যে আমি এখান থেকে মাছ ধরবো এবং মাছ বিক্রি করব। এটা আমার আয়ের অনেক বড় একটা উৎস হয়ে দাঁড়াবে এবং আমি এই কাজটাই করব, মাছ ধরবো মাছ বিক্রি করব, মাছ ধরবো মাছ বিক্রি করব। এরকম একটা পরিকল্পনা তখন আমার নিজের মাঝে কাজ করতেছে। মাছ ধরবো মাছ বিক্রি করব, এর মধ্যে মাছ ধরতেছি এবং মাছ বিক্রি করতেছি। এর মাঝে প্রায় আপনার 10-15 দিনের মতো আমি প্রচুর মাছ বিক্রি করি। গঞ্জের বাজারে মানে লোক দিয়ে অনেক মাছ বিক্রি করাই, অনেক মাছ বিক্রি হয়। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন মাছ ধরতেছি গভীর রাতের বেলায়। হঠাৎ করে আমি যখন জালটা উপরের দিকে উঠলাম, আমার জালের মধ্যে এক ধরনের একটা সাপ উঠলো এবং এই সাপটা একটু ভয়ানক টাইপের ছিল, একটু ভয়ানক আকৃতির সাপ ছিল। আমি তো গোল্ডেন কালার কোনো সাপ দেখি নাই, এই সাপটা কেমন যেন একটু গোল্ডেন কালার ছিল, মানে স্বর্ণের কালার ছিল, একটু চকমক করতেছিল। তো সাপটা আমি কখনোই মারবো না। তো এটা যখন আমার জালের মধ্যে উঠলো, আমি তখন এটাকে লাঠি দিয়ে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি তখন অন্য মাছগুলোকে নিলাম। মাছ নেওয়ার পরে এরপরে আমি পুনরায় আবারও জালটা দিলাম এবং এবার জালটা দেওয়ার পরে একইভাবে ওই জালের মধ্যে আবারও এই সাপটা উঠছে। আবার যখন সাপটা উঠলো, ওঠার পরে আমি তখন চিন্তা করতেছি কী ব্যাপার, জালের মধ্যে এই সাপটা বারবার উঠে কেন। 3 থেকে 4 বার আমি বেয়াল উঠাইলাম এবং 3-4 বারে সাপটা উঠলো। একটা সময় আমার ভিতরে একটু ভয় কাজ করলো, মানে ভয় লাগলো। লাগার পর যেহেতু সাপটা দেখতে একটু ভিন্ন রকম ছিল, এই সাপের রঙটা ছিল একটু ভয়ানক টাইপের একটা রং। একবার যে আমি তখন এই সাপটাকেই ওইখানে রেখে আমি তখন মানে বেয়াল বন্ধ করে আমি বাড়িতে চলে আসছি। বেশি একটা মাছ পাই নাই। পরের দিন আমি আবারও পুনরায় বেয়াল দিয়ে মাছ ধরার জন্য খালের পাড়ে গেলাম এবং যাওয়ার পরে একইভাবে গতকালকে যেরকম বেয়াল উঠাইলে এই সাপটা উঠে, একইভাবে আজকেও আমি যখন বেয়ালটা উপরের দিকে উঠালে পরেই সাপটা উঠে আসে। আমি সাপটাকে 2টা লাঠি দিয়ে চিপ দিয়ে ধরে খাল থেকে অনেক, খালের আমি যেখানে বেয়াল বসাই এটা থেকে অনেক দূরের একটা জায়গার মধ্যে আমি ছেড়ে দিয়ে আসি। ওখানে ছেড়ে দিয়ে আসার পরেও আমি দেখতে পাই যে এরপরও যখন আমি বেয়ালটা টান দিই, এই সেম সাপটাই আমার বেয়ালের মধ্যে ওঠে। আমি 2-3 বার বেয়ালটা টান দিলাম, যেহেতু আমি একাই মাছগুলো ধরতেছি। আমার ভিতরে একটা সময় এক ধরনের ভয় কাজ করতে শুরু হলো, মানে আমার ভয়ে খুব আতঙ্কের মধ্যে পড়ে গেলাম। ভয়ে পড়ে আমি তখন মাছ ধরলাম না, ওই দিনটাতেও মাছ ধরলাম না। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে পরের দিন সকালবেলা আমি তখন সিকান্দার মুন্সির কাছে গেলাম। তিনি যদিও এই তন্ত্রমন্ত্রের কাজ এখন আর করে না, কিন্তু ওনার কাছে আমি গেলাম, ওনার সাথে আমি কথা বলবো, যে ঘটনা কি আমি ওনার কাছ থেকে একটু জানবো। পরে গেলাম, গিয়ে বললাম যে দাদা কেমন আছেন? বলে হ্যাঁ ভালো আছি। অনেক অসুস্থ, খাটে শুয়ে থাকে। পরে আমি বললাম দাদা আমি তো আপনার কাছে আসছি, আমি একটা ঝামেলায় পড়ছি আপনার বলার জন্য। পরে আমার বলে কী ঝামেলা? তুমি তখন আমাকে নাতিন জামাই বলে ডাকতে, যে নাতিন জামাই কী ঝামেলা? আমি বললাম আমি তো আমাদের বাড়ির পাশে যেই খাল আছে, খালের ভিতরে বেয়াল বসাইছি, ওটা দিয়ে মাছ ধরি। মাছ তো অনেকদিন আপনার বাড়িতেও পাঠাইছি, খাইছেন? বলে হ তুমি মাছ পাঠাইছো, খাইছি, অনেক স্বাদের মাছ। আমি বললাম গত 2 দিন ধরে আমার সাথে একটা ঘটনা ঘটতেছে। ওইখানে আমি যখন বেয়াল ফেলতেছি মাছ ধরার জন্য, আমার ওই বেয়ালের ভিতরে একটা স্বর্ণের কালারের একটা সাপ উঠতেছে এবং এই সাপটা উঠে আমি সাপটাকে যত দূরে ফেলি, যত দূরে সাপটাকে ফেলে দিই, ঘুরে ফিরে সাপটা আবারও আমার ওই জালের মধ্যেই উঠতেছে। তো এটা আমি বুঝি না যে এই সাপটা আমি দূরে ফেলার পরেও কেনই আবার ঘুরে ফিরে এই সাপটা আমার জালের মধ্যেই উঠে, বা আমার জালের মধ্যে সাপটা আবার ঘুরে ফিরে উঠতেছে। এর কোনো সঠিক উত্তর তো আমার কাছে জানা নাই, এর ঘটনাটাকে আমি বুঝতে পারতেছি না। তিনি আমাকে তখন বললো যে দেখো সাপটার কালারটা কি এরকম? আমাকে বললো। আমি বললাম হ্যাঁ আপনি যেরকম বলতেছেন সাপের কালারটা এরকম। বলে একটা কাজ করো, একটা বোতল পানি নিয়ে আসো। আমি তখন একটা বোতলে ভরে একটু পানি নিয়ে আসি। আমি তখন পানিটাতে ফুদিয়া বলে এরপরে যদি এই সাপটা উঠে, এই সাপের মধ্যে পানিটা ফেলবা, পানিটা ফেলে দিবা, দেখবা এরপরে এই সাপটা আর উঠবে না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি সকালবেলা নাস্তা পানি ওদের বাড়িতে করে, ওরা কিন্তু আমাকে তখনও মেয়ের জামাইয়ের মতোই আদর করে। যখনই যাইতাম কী খাওয়াবে না খাওয়াবে এটা নিয়ে পাগল হয়ে যাইতো, যে জামাই কী খাবে, জামাই বাড়িতে আসছে, খুবই পাগল হয়ে যাইতো। তো বাড়িতে গেলাম পরে তখন তারা মানে খুব ভালো আদর আপ্যায়ন, মোটামুটি যা যা প্রয়োজন হয় তা দিয়ে আমাকে অনেক আদর আপ্যায়ন করলাম। আমি খাওয়া দাওয়া করলাম, মানে ওইখান থেকে তখন আমি বাড়িতে আসলাম। আসার পরে দুপুরবেলা ঘুমাইলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মনে হাঁটাহাঁটি করে আমি তখন এই বেয়ালের কাছে গেলাম। রাতের প্রায় তখন আনুমানিক প্রায় 11টা থেকে 11:30 বাজে। আগে কিন্তু আমি 1টার পরে যাইতাম, বাট এখন আমি আগেই চলে গেলাম, যেহেতু বেশ কয়েকদিন ধরে মাছ পাচ্ছি না বা মাছ ধরতে পারতেছি না ওই ভয়টার কারণে। এই জন্য একটু আগেই চলে গেলাম। আগে গিয়ে আমি তখন বেয়াল ফেললাম এবং বেয়ালের সর্বপ্রথম যখন টানটা আমি দিলাম এবং ওই টানে সেম সাপটায়, ওই গোল্ডেন কালার সাপটাই তখন এখানে আবার উঠে আসলো। সাপটা উঠে আসার পরে আমি তখন আর নিজেকে নিজে ধরে রাখতে পারলাম না।
ওই কিরে আবার কেন উঠলো? আমি তখন এই সাপটার ওই যে বিয়ালের মধ্যে ছিল, মানে বিয়ালের যে জালটা ছিল জালের মধ্যে ছিল, আমি তখন যে পানিটা দাদা দিল পানিটা বিয়ালের জালের মধ্যে ফেললাম। এরকমভাবে যখন ফেলার পরে মুহূর্তের মাঝে রে ভাই এমন একটা বাতাস আসলো এবং আমার যে জালটা ছিল জালটাকে চিপড়ে মুচড়ে ধরে আমার ওই মানে যে বাঁশগুলো ছিল বাঁশগুলোকে ভেঙে কেমন যে একটা অবস্থা, মনে হলো অসুর মতো একটা শক্তি সব কিছুকে তছনছ করে এই খালের মধ্যে পড়ে গেল। আমি তখন মা গো বাবা গো বলে ওইখান থেকে লাফ দিয়ে কোনো রকম যান বাঁচিয়ে বাড়ির মধ্যে আসলাম। বাড়ির মধ্যে আসার পরে তো আমার অজ্ঞানের মতো অবস্থা। আব্বা মা বলে কী হয়েছে আমার মুখে চোখে পানি দিল, চোখে মুখে পানি দিলে আমি উঠানের মধ্যে বসে আছি সারা রাত। যে এটা আমি কি দেখলাম, মানে আমার কাছে মনে হলো যে একদম মানে একদম গরম কড়াইয়ের ভিতরে ধরেন তেল দেওয়ার পরে যখন এটার মধ্যে পানি ঢেলে দিবেন যেরকম একটা ভাপ বের হয়, উপরের দিকে একটা ভাপ বের হয়, ধোঁয়া বের হয়, এরকম একটা ভাব বা ধোঁয়ার মতো করে বের হলো। মুহূর্তের মধ্যেই মনে করেন যে সব কিছু ভেঙে চুরে একটা তছনছ করার মতো অবস্থা। কিরে ভাই এটা আমাকে সিকান্দার মুন্সি কী দিল? আমার সিকান্দার মুন্সি এটা কী দিল? আমি তখন ওইখানে বসে আছি সকাল পর্যন্ত। ফজরের আজান দিছে, আমি ফজরের আজানের পরে আস্তে আস্তে সিকান্দার মুন্সির বাড়ির দিকে রওনা দিলাম, মানে আমার শ্বশুর বাড়ির দিকে রওনা দেওয়ার পর দেখলাম যিনি ফজরের নামাজ পড়ে একটা খাটের মানে কোনার ভিতরে বসে আছে। পরে আমাকে দেখি তো উনি বুঝে গেছে যে কিছু না কিছু একটা হয়েছে। আমার বলে কী হয়েছে নাতিন জামাই, তোমার চোখ মুখ এরকম লাল কেন, কী সমস্যা? আমি বলি ঘটনা তো খারাপ, আপনার সাথে আমার জরুরি কথা আছে। তা বলে কি জরুরি কথা, কী হয়েছে বলো শুনি। আমি বললাম আপনি যে আমার পানি দিলেন এটা কিসের পানি ছিল? আমি এই পানি পড়া যখন এই সাপটার উপরে দিলাম এই ঘটনা ঘটেছে। পুরো চারদিকে অন্ধকারের মতো হয়ে এবং জায়গাটা ধোঁয়া হয়ে একদম মনে যেন পুড়ে গেছে একটা অবস্থা। তিনি তখন আমাকে বলে বাপরে বাপ, তাহলে তো ঘটনাটা ভালো না, কি করা যায় বলো তো, তুমি আর মাছ ধরতে যাইও না। আমি বললাম এটা কোনো কথা, আমি মাছ ধরতে যাব না? আমি মাছ ধরবো না কেন? আমি বিয়ালে ধরে মাছ ধরি আজকে অনেক দিন ধরে, আমি মাছ ধরবো না? তিনি আমাকে বলে যাই হোক এরপরেও যদি মাছ ধরো তাহলে একটু সাবধানে ধরো। এটা বলে তিনি আমাকে একটা তাবিজ বাইদা দিল আমার হাতের মধ্যে তাবিজটা বাইদা দিয়ে আমার বললো যে ঠিক আছে তুমি যাও। আমি তখন আবার এরপরের দিন আবার একইভাবে যেহেতু তাবিজ আছে আমার ভিতরে আর ভয় কাজ করে না, আমি তখন আবার বিয়াল দিয়ে মাছ ধরার জন্য গেলাম। এখন মাছ ধরার জন্য যাওয়ার পরে ভাই ওই দিন মাছ ধরতেছি কিন্তু আমার চারদিক থেকে ঢিল মারতেছে, এত বড় বড় ঢিল মারতেছে, মানে এত পরিমাণে ঢিল মারতেছে, আমি হাসির শব্দ শুনতে পাচ্ছি, ভয়ানক হাসির শব্দ শুনতে পাচ্ছি, ঢিল মারতেছে, মানে আমার ভিতরে তখন আর আমি নাই, মানে প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে। আমি তখন এই ভেয়াল টেয়াল সব কিছু রেখে আবার বাড়িতে চলে আসছি। সারাটা রাত চিন্তা করতেছি কি করা যায়, এটা কি হইল। পরের দিন সকালবেলা আমি একইভাবে আবারও সেই সিকান্দার মুন্সির কাছে গেলাম, গিয়ে বললাম দাদা আপনি আমার কি বিপদে ফালাইলেন, কি পানি পড়া আপনি আমার দিলেন? এই পানি পড়া সাপের উপর আগে তো সাপ উঠতো বেয়ালের ভিতরে, আমি ফেলে দিতাম, এতটুকুই সমাধান ছিল, কিন্তু এই সাপের উপরে পানি দেওয়ার পরে সাপ তো আমার সব কিছু ভাঙলো। এরপরে আমি যখন ওখানে গেলাম কালকে আমার অনেক ঢিল মারছে, আমার শরীরে অনেকগুলো ঢিল মারছে। তিনি আমাকে বলে তুমি এখানে না যাওয়াটাই ভালো হবে। আমি বললাম না আমি মাছ ধরে আমি ওখানে যাব না। আমি যাব না কেন? বলে আচ্ছা ঠিক আছে আগামী দিন যখন মাছটা ধরতে যাবো আমাকে নিয়ে যাবে সাথে, আমি সহ যাবো। আমি বললাম আপনি বয়স্ক মানুষ, আপনি হাঁটতে পারেন, আপনি কেমন যাবেন? আমার একটু ধরাধরি করে এখন তোমাদের বাড়িতে নিয়ে চলো এবং রাতের বেলা আমি তোমার সাথে যাবো, যেহেতু তুমি মাছ ধরবাই জায়গাটা তো আমাকে একটু পরিষ্কার করতে হবে, এই জন্য আমি যাব। পরে তিনি এরপরের দিন আমাকে মানে এমনকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আমাদের বাড়িতে আনার পরে রাতের বেলায় রাত আনুমানিক প্রায় 12:30টার দিকে আমি আর সিকান্দার মুন্সি হাঁটতে পারে না, লাঠিতে বট দিয়ে হাঁটতে আমি তখন ওনাকে আমাদের ওইখানে নিয়ে গেলাম, যেখানে আমি ভেল দিয়ে মাছ ধরে ওইখানে নিয়ে গেলাম। যাওয়ার পর উনি একটা মানে আপনার কাঠের মানে আপনার চেয়ার আমি সাথে নিয়ে গেছি, ওই চেয়ারের মধ্যে অনেকে বসেছে, উনি বসছে, উনি আমারে বলে যাও তুমি মাছ ধরো। পরে আমি ওইখানে উঠলাম, একইভাবে আমাকে ঢিল মারা শুরু হয়েছে, মানে ঢিলগুলো যে আসে কোন দিক থেকে এটা দেখা যায় না, কিন্তু শরীরে এসে ঢিলগুলো পড়তেছে। আমি তখন আবার চিৎকার করতে শুরু করলাম, এই আমার ঢিল মারতেছে। সিকান্দার মুন্সি তখন বললো নাতিন জামাই তুমি এখান থেকে আসো, কাছে আসো। পরে আমি আসার পর ওনার পাশে দাঁড়ায় আছি, উনি আমাকে বলে তুমি এখানে বসো। আমি মাটিতে বসছি, বসার পরে তিনি তন্ত্রমন্ত্র পড়তে শুরু করছে, কার সাথে জানি তিনি কথা বলতেছে। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে তিনি বলতেছে চলো বাড়ি চলো, আজকে আর মাছ ধরতে হবে না। আমি বলি চলে যাবেন? বলে হ্যাঁ। তো আমি ওনাকে নিয়ে আবার চলে আসলাম বাড়িতে আনার পর ওনাকে আমি আমার রুমে নিয়ে গেলাম। আমার রুমে উনি বসা বলতেছে নাতিন জামাই তুমি তো একটা ভালো জিনিসের নজরে পড়ছো, খুবই ভালো একটা জিনিসের নজরে তুমি পড়ছো, এটা তো তোমার জন্য অনেক ভালো। আমি তখন বললাম ভালো জিনিসের নজরে মানে বলে তোমার প্রতি একটা ভালো জিনের
ভালো একটা পরীর নজর পড়েছে, পরীটা তোমাকে বিয়ে করতে চায় এবং সে তোমাকে খুব পছন্দ করে বলেই সে তোমার সাথে এরকম দুষ্টামি করে। সে তোমাকে বিয়ে করতে চায়। তোমার শরীরের গঠনে যে তুমি খালি গায়ে মাছ ধরতা, ওইখানে হাফ প্যান্ট পরে বা লুঙ্গি কোচ দিয়ে যে তুমি মাছ ধরতা, এটা সে দূর থেকে দেখেছে। দেখার পরে তোমার প্রতি তার এক ভালোবাসার জন্ম হয়েছে, আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, সেখান থেকে সে তোমাকে বিয়ে করতে চায়। আমি তখন বললাম, না না দাদা, এটা কী ধরনের কথা? আমি কিভাবে ওকে বিয়ে করব বা আমি কি পরীকে বিয়ে করতে পারবো? তিনি বলে, শোনো, তুমি যদি এখানে মাছ ধরতে চাও বা জায়গাটা তোমাদের দখলে রাখতে চাও, তবে এই জিনিসটাকে তোমার বিয়ে করতে হবে, অথবা হাট কোনো ডিসিশন নিতে হবে। কিন্তু আমি কোনো হাট সিদ্ধান্ত নিব না, আমি কোনো জিনের ক্ষতি করব না, আমি কোনো পরীর ক্ষতি করব না। এটা আমি আমার নাতিন মরার পর আমি ওয়াদা করেছি। তো সেজন্য আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তুমি কোনো না কোনোভাবে এটাকে বিয়ে করো। এটাকে তুমি সাপের রূপে দেখতে পাবা, হয়তো কোনো সময় মানুষের উপরেও দেখবা, সাপের উপরেও দেখবা, কিন্তু তুমি ভয় পাইও না। আর তোমার তো অনেক সাহস আছে, আমি তোমাকে অনেক কিছু শিখাইছি। আমি বললাম হ্যাঁ। তিনি বলে, তুমি এটাকে বিয়ে করো এবং বিয়ে করার পরে তুমি মাছও বেশি পাবা এবং এখান থেকে তুমি অনেক লাভবান হবে। এই পরীটা খুব ভালো, তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু ওদের এই বংশটা এমন একটা বংশ, ওই পরীটার, তারা পরিবারের যারা আছে তারা বেশিরভাগই সাপের রূপ ধারণ করে থাকে। এরা সবাই হচ্ছে সাপের রূপ নেয়, এই জন্য হয়তো ও সাপের রূপ নেবে, কিন্তু তুমি কখনো ভয় পেও না। ও তোমার কাছে যদি সাপের রূপ হয়ে আসে বা যেই রূপেই আসে, তুমি তাকে ভয় পাইও না। আমি বললাম, না আমি ভয় পাবো না। তিনি বলে, তাহলে ঠিক আছে, আমি আজকেও তোমাদের বাড়িতে থাকি, আগামী দিন রাতের বেলায় আমি গেলে আমি তোমার সাথে ওর বিয়ে পড়াই দেবো, তাহলে আর ঝামেলা হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে তিনি করলো কি, আমাকে দিনের বেলায় একটা গাঁদা ফুলের মালা বানাইতে বললো, যে তুমি একটা গাঁদা ফুলের মালা বানাও, একটা গাঁদা ফুলের মালা লাগবে। পরে আমি ওই সময় গাঁদা ফুল কোথায় পাবো, অনেক দূরে গিয়ে গঞ্জের বাজার থেকে আমি তখন গাঁদা ফুল সংরক্ষণ করে একটা গাঁদা ফুলের মালা বানাই। রাতের বেলায় গভীর রাতে আমি আবার ওই দাদার সাথে রওনা দিলাম খালের পাড়ের দিকে। খালের পাড়ের দিকে রওনা দেওয়ার পরে আমি ওইখানে গিয়ে তখন মাছ ধরবো, মাছ ধরার প্রস্তুতি নিয়েছি এবং ওইটাও সাথে আছে। আমার দাদা তখন তন্ত্রমন্ত্র দিল, আল্লাহ সাক্ষী, কেউ বিশ্বাস করবে কি করবে না, আমি আল্লাহকে সাক্ষী করে বলি, হঠাৎ করে আমাদের পিছন থেকে এত সুন্দর সাদা পোশাক পরিহিত এত সুন্দর একটা মেয়ে আসলো। এরকম মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই, যার শরীরটা পুরো স্বর্ণের মতো চকচক করতেছিল। এই মেয়েটাই এসে আমার পাশে দাঁড়ালো। দাদা তখন বলল যে মালাটা ওর গলায় পরায় দাও। আমি তখন মালাটা ওর গলায় পরাই দিলাম। মেয়েটা নিচের দিকে তাকালো, এত সুন্দর চেহারা ছিল। আমার দাদা তখন বললো, দেখো এটা আমার নাতিন জামাই, আমার নাতিনটিকে তো তোমাদের গোত্রের মানুষটা মেরে ফেলেছে, আমার নাতিন জামার যদি কোনো ক্ষতি না হয়। ওই তখন নাকে বাজিয়ে, মানে নাকে সুর দিয়ে তখন বলতেছে, আমার জীবন থাকতে আপনার নাতির ক্ষতি কেউ করতে পারবে না, আপনার নাতিকে আমি অনেক আগলে রাখবো, আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো। কিন্তু ওকে বলেন ও যাতে আমাকে ভয় না পায়। আমার দাদা বলে, না ও তোমাকে ভয় পাবে না, ওইখানে মাছ ধরতে আসবে, তুমি ওকে পাহারা দিবা এবং ওর যত ধরনের সমস্যা আছে তুমি সব কিছু সমাধান করবা। আমি আমার নাতিন জামাইকে তোমার হাতে তুলে দিলাম। এই কথা বলার পরে আমাদের বিয়ে শাদী হলো। বিয়ে শাদী বলতে ওই নানা তন্ত্রমন্ত্রের যে বিয়ে, ওই বিয়ে। এরপরে ওই দাদা আমাকে তখন আবারও সেখান থেকে বাড়িতে নিয়ে আসলো। আমি ওই দিন রাতেও আর মাছ ধরলাম না এবং রাতে তিনি আমাকে বললো, তুমি ঘুম, আমিও ঘুমালাম। সারাটা রাত আমি এই জিনিসটাকে স্বপ্নে দেখলাম। এটা বিভিন্ন রূপে আমার কাছে আসে, এসে আমাকে বলে, উঠো তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমাকে উঠায়, আমাকে এখানে সেখানে, এই স্বপ্নের মধ্যে আমাকে সারা দুনিয়াটা ঘুরায় নিয়ে আসে। কত সুন্দর সুন্দর রাজ্যে আমাকে নিয়ে গেল, কত চমৎকার সুন্দর জিনিস আমাকে দেখালো, যে জিনিসগুলো আমি কখনো স্বপ্ন দেখি নাই। এত সুন্দর চমৎকার পাহাড়ে পর্বত আমাকে নিয়ে সারা রাত ঘুরেছে। সকালে আমি ঘুম থেকে ওঠার পর দাদারে বললাম যে, দাদা আমি তো এমন জিনিস দেখেছি। তিনি আমারে বলে, হ্যাঁ যেটা দেখেছো সেটা ঠিকই দেখেছো, তুমি আসলে স্বপ্নে যাও নাই, ও তোমাকে বাস্তবে নিয়ে গিয়েছিল। রাতের এক অংশে তুমি আমার সাথে ছিল না। আমি বললাম, আপনি কে বলেন? বলে, হ। যাই হোক, তখনই আমার দাদা, ওই সিকান্দার মুন্সি, আমার দাদা শ্বশুর, উনি তখন বাড়ি চলে যাবে, এমন একে বাড়ি দিয়ে আসছি। উনি তখন ওনার বাড়িতে, আমি তখন মাছ ধরতেছি, ওইখানে যাচ্ছে এবং বেশিরভাগ সময় ও তখন মানুষের রূপে আমার পাশে এসে বসে থাকতো। আমি ভয় পাইতাম না, আমার ভিতর কোনো ভয় কাজ করতো না। ও আসতো, আমার পাশে বসতো, আমি মাছ ধরতাম, ওর দেখতো এবং অনেক সময় ও সাপ হইতো, মানে বেশিরভাগ ওই যে সোনালি কালার আর গোল্ডেন কালার একটা সাপ, স্বর্ণের কালারের মতো একটা সাপ হয়ে থাকতো। ওই রূপেই আমি ওকে অনেক সময় দেখতাম, ওইখানে থাকতো, কিন্তু আমি ওর শরীর কখনো স্পর্শ করতাম না, ওর গায়ে কখনোই আমি ধরতাম না। ওরকম করে আমার পাশে বসে থাকতো, আমার পাশে বসে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতো, আমার পাশে বসে থাকতে ওর ভালো লাগতো। এরকম করে প্রায় 15-20 দিনের মতো ও আমার সাথে ছিল। একদিন হঠাৎ করে রাত 2টার দিকে ও আমার পাশে বসে থেকে আমাকে বলে, তোমার কি আজকে খারাপ লাগতেছে? আমি বললাম, না খারাপ লাগতেছে। আর ও আমার সাথে থাকার পরে আমি কিন্তু অনেক মাছ পাইতেছি, মানে এত পরিমাণের মাছ পাই যে মাছের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না।
আমি এক বিয়ালে এত মাছ পেটে কেউ বিশ্বাসও করে না। অনেক সময় আমাকে পাহারা দেওয়ার জন্য আমাদের গ্রামের মানুষরা আসে, তারা যদিও দেখে আমি একা বসে আছি, কিন্তু তারা আমার পাশে আমার ওই পরীকে, ওর নাম ছিল হচ্ছে টিউলি, টিউলি ছিল ওর নাম, ওই টিউলিকে কিন্তু দেখতে পাইতো না। টিউলি আমার পাশে বসে থাকতো, ও বলেছে ওর নাম ছিল টিউলি। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে। তো ওই দিন রাত্রে 2টার দিকে ও হঠাৎ করে আমাকে বলছে, তোমার জন্য একটা দুঃখের সংবাদ আছে, তুমি মনটাকে শক্ত করো। ওই দিন রাত 2টা বাজে। আমি তখন বললাম যে দুঃখের সংবাদ মানে কিসের দুঃখের সংবাদ, কি হয়েছে? ও আমাকে বলতেছে তোমার দাদা শ্বশুর মারা গেছে। রাত তখন 2টা বাজে। আমি বললাম কি বলো, আমার দাদা শ্বশুর মারা গেছে? বলে হ্যাঁ, একটু আগে 2 মিনিট আগে মারা গেছে তোমার দাদা শ্বশুর। আমি শোনার পরে আমার ভিতরটা তখন কাঁপতে উঠলো, আরে কী বলে, আমার দাদা শ্বশুর মারা গেছে, কী বলো তুমি এটা? বলে হ্যাঁ। তুমি কি যাবা? আমি বলে হ্যাঁ আমি যাবো। তাহলে ঠিক আছে, তাহলে তুমি যাও, আজকে আমি চলে যাই। এই কথা বলে তখন চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তখন আমার ওই সময় তো আর মোবাইল ফোন টোনের ব্যবস্থা ছিল না যে ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে কী ঘটনা, ফোনের তো ব্যবস্থা নাই। যার জন্য আমি তখন আমার মাছ টাছগুলো বাড়িতে নিয়ে আসছি। আইসাই আমার বাবারে ডাক দিলাম। বাবা তখন ঘুম থেকে উঠলো, বললাম যে বাবা এই ঘটনা, আমার তো দাদা শ্বশুর মারা গেছে, সিকান্দার মুন্সি তো মারা গেছে। আমার আব্বা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কী ধরনের ঘটনা, কখন মারা গেল? এমনি হয়তো কিছুক্ষণ আগে। আমার বাবা মা মিলে আমরা তখন হারিকেন হাতে নিয়ে রাতের ওই গুড়গুড়ে অন্ধকারে আমার শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম, সিকান্দার মুন্সির বাড়ির দিকে। এবং সিকান্দার মুন্সির বাড়িতে গিয়ে আমি যেটা দেখলাম যে বাড়িটা একেবারে শুনশান নীরবতা। এটা যে একটা মানুষ মারা গেছে, একটা মৃত বাড়ি মনেই হয় না। বাড়ির মধ্যে কোনো মানুষের আনাগোনা নাই, কোনো কথাবার্তা নাই, একেবারে শুনশান নীরবতা, একেবারে ভালোভাবে একটা বাড়ি, কোনো কারো মানে শব্দ নাই, কোনো কথাবার্তা নাই, একেবারে নিস্তব্ধ একটা বাড়ি। আমি তো দেখার পর অবাক হয়ে গেলাম, কী ব্যাপারে এই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই, একটা মৌতলা বাড়ি, একটা মানুষ মারা গেল, কারো কোনো সারা শব্দ নাই, কারো কোনো কিছুই নাই, ঘটনা কি? পরে আমি ডাকলাম, এই বাড়িতে উঠেন না, আপনারা সবাই ঘুমিয়ে আছেন, কী হইলো? এরপরে হঠাৎ করে আমার বউ যে ছিল আরশির বাবা মা থেকে শুরু করে ওর অনেক চাচা জ্যাঠারা ঘুম থেকে উঠলো। ওরা উঠে বলে, কী হয়েছে জামাই, এত রাতের বেলায় আপনি আপনার বাবা মারে নিয়ে আসছেন? আমি বলি, মুমা আপনারা যে বাড়ির মধ্যে সবাই এরকম করে আছেন, দাদা না মারা গেছে? তা বলে কি বলেন আপনার দাদা মারা গেছে, এটা কী ধরনের কথা? আপনার দাদা তো মারা গেছে, আপনারা খবর পান নাই? বলে কি বলেন, কই? মানে ওরা জানেই না, ওদের বাড়ির মানুষরা জানেই না যে দাদা মারা গেছে। পরে সবাই গিয়ে, আমার দাদা আলাদা একটা ঘরে থাকতো, তো ওই ঘরের মধ্যে ওনাকে ডাকতে শুরু করে, সিকান্দার মুন্সিকে ডাকে। তখন উনি দরজা খোলে না, অনেক ডাকাডাকি করতেছে, দরজা খোলে না। এক পর্যায়ে তারা দরজা ভাঙলো এবং দরজা ভাঙা ভিতরে ঢোকার পরে দেখে যে তিনি মরে আছে, ওনার নিথর দেহ। সবাই তখন বলে, জামাই জানলো কেমন করে? সবাই বলে, আমার বাবা মারা গেছে, আপনি কি করে জানলেন? আমার শ্বশুর আমাকে বলতেছে। এর কোনো সঠিক উত্তরটা আমি দিতে পারতেছি না, কীভাবে মারা গেল এটার উত্তরটা আমি কিভাবে দিব, আমি এটা দিতেছি না দেওয়ার পরে সব মিলে তখন খুব ভালোভাবেই তারা তখন এখান থেকে লোকজন ডাকলো, এলাকাতে মসজিদে মাইকিং করলো, করে পরের দিন দুপুরবেলা আমার দাদাকে মাটি দিল, দাফন কাফন হলো। এবং দাদাকে মাটি দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে, যাদের মাঝে বেশিরভাগ মানুষে জিন ছিল। এলাকার লোকজনের ভাষ্যমত, এলাকার লোকজনে বলে দাদাকে মাটি দেওয়ার জন্য যারা আসছে তারা বেশিরভাগই জিন জাতি ছিল, তারা মানুষ অনেক কমই ছিল। যাই হোক, দাদার দাফন কাফন হয়ে যায়। দাদার দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমি তখন পুনরায় আবারও বাড়িতে ফিরে আসি। এর পরের দিন আমি কীভাবে মাছ ধরতে যাই, ধরলে পরে আমার কাছে আবারও সে টিউলি আসে। টিউলি আসার পরে ও বসে আছে পাশে, এসে আমাকে বলে, কী ব্যাপার, মাছ ধরতেছো? আমি বললাম হ্যাঁ। আমাকে বলে, ও। আমি বললাম আচ্ছা, আমি তো একটা বিপদে পড়ে গেছি গতকালকে রাতে। বলে কিসের বিপদ? আমার দাদা মারা গেল, তুমি আমারে বললা, আমি তো ওইখানে যাওয়ার পরে দাদার ছেলেমেয়েরা কেউ জানে না, সবাই ঘুমিয়ে আছে, সবাইকে ঘুম থেকে উঠে বললাম যে দাদা মারা গেছে। এখন তারা সবাই আমাকে প্রশ্ন করতেছে, আমার বাবা মারা গেল, আমরা জানলাম না, আপনি কিভাবে জানলেন? আমাকে সবাই জিজ্ঞেস করলো। আমি তো পরে বিপদে পড়ে গেলাম, না জানি আমি এবার থানায় মামলা টামলা খেয়ে যাই, আমার না জানি এবার ফাঁসি হয়েছে আমার দাদা হত্যা করার কারণে, কারণ আমি জানলাম কেমন করে, এটাও তো একটা বিষয়। পরে আমাকে বলে, তুমি আমার কথা বলো নাই। টিউলি আমাকে বলে, তুমি আমার কথা বলো নাই যে আমি তোমাকে বলেছি? আমি বললাম, ধুর, আমি তোমার কথা বলবো কেন, আমি তোমার কথা বলি নাই, তোমার কথা বললে কি হবে নাকি? টিউলির সাথে আমার সম্পর্কটা এরকম ছিল, আমি টিউলি যে একটা পরী ছিল বা একটা জিন সাপ ছিল এটা আমি কখনোই চিন্তা করতাম না। টিউলি আমার কাছে সম্পূর্ণ একটা মানুষের মতোই ছিল, একটা সুস্থ স্বাভাবিক মানুষের সাথে আমি যেমন করে কথা বলতাম আমি টিউলির সাথে একইভাবে কথা বলতাম, শুধু ওর বডির কোনো শেড ছিল না, মানে ওর শরীরের শরীরটা দেখা যেত, কিন্তু ওই শরীরে হাত দিলে আমি কোনো কিছু বুঝতে পারতাম না। শুধু আমার কাছে মনে হচ্ছে পানিতে হাত দিয়েছে, খুব ঠান্ডা একটা আমার কাছে অনুভব হতো, কিন্তু আমি কোনো বডি ওর ধরতে পারতাম না। তো এরকমভাবে ওর সাথে আমি লাগাতার বসে অনেক দিন ধরে কথাবার্তা বলি, প্রায় 8-9 মাসের মতো। এইভাবে মাছ থাকলেও, খালে মাছ থাকলেও আমি ওর সাথে দেখা করতে যাই, মাছ না থাকলেও দেখা করতে যাই। এরকম করতে করতে আমার বাবা মা তখন কিছুটা বিষয় আন্দাজ করে ফেলল।
তারা আন্দাজ করে ফেললো যে আমি এভাবেই সম্ভবত খালের পাড়ে কারো না কোনো মেয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে এবং আমার বউ মারা গেছে, আছে দীর্ঘ অনেকগুলো বছর হয়ে গেল আমি বিয়ে শাদী করি না। আব্বা আম্মা তখন আমাকে প্রেশার দিল, চাপ দিল, তুই বিয়ে কর। আমি বললাম যে না, আমি বিয়ে করবো না। আব্বা আম্মার চাপে খুব কঠিনভাবে পড়ে গেলাম এবং আমি তখন টিউলিকে জিজ্ঞাসা করলাম যে টিউলি আমি কী করব। টিউলি আমাকে বলে, আমি তো পড়ি, তুমি তো চাইলেও আমার সাথে অনেক কিছু করতে পারো না, সমস্যা নেই, তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার পছন্দের মানুষ, আমি যতটুকু পারি তোমার উপকার করব, তোমার ক্ষতি আমি করব না। এরপরে আমি তখন আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে, রাশেদা আক্তার নামের এক মেয়েকে আমার আম্মা আমার বউ হিসাবে ঠিক করে। এবং মেয়েটা দেখতে অতটা সুন্দর ছিল না, কিছুটা শ্যামবরণ ছিল, কিন্তু গ্রামের মেয়ে, খুবই নম্র ভদ্র, আমাকে খুব ভালো বুঝতো। যাই হোক, মেয়েটার সাথে আমার বিয়ে হলো এবং বিয়ের রাতে, বাসর রাতে আমি বারবার দেখেছি টিউলি সাপের রূপ নিয়ে ঘরের কোনায় বসে আছে। আমি এটা দেখতে পাই এবং আমি ওরা বারবার ইশারা দিই, তুমি চলে যাও, চলে যাও। আমার লজ্জা লাগে তো। ও পাশে অনেক সময় দেখি যে মানুষের রূপে বসে আছে, অনেক সময় দেখি সাপের রূপে বসে আছে, এক একভাবে আমি ওকে দেখতে পাইতাম। এটা আমার নিজের মাঝে একটা মানে খারাপ লাগা কাজ করতো যে ও দেখতেছে আমি কাপড় খুলবো বা আমার বউর সাথে আমি স্বামী স্ত্রীর সময়টা খারাপ লাগতো, আমি ওকে ইশারা দিতাম, ও যেত না। তো এরকম করে যাই হোক আমার বাসর ঘরটা কাটলো। পরের দিন রাতের বেলায়, সন্ধ্যা রাতে, ও হঠাৎ করে, আমি আমাদের পুকুর পাড়ে বসে আছি, ওখানে আসছে। আমি বললাম যে কী ব্যাপার, তুমি কালকে রাতে এরকম করলে কেন, আমার লজ্জা লাগে না? বলে, তোমার বউয়ের অধিকার তোমার উপরে আছে, আমার কি অধিকার নাই? সিকান্দার মুন্সি তোমার সাথে আমার বিয়ে করাইছে, এটা কি ভুলে গেছো? আমি বললাম না, হ্যাঁ বিয়ে করাইছে, আমি তো এটা ভুলে যাই, আমি তো স্বীকার করি। ও আমাকে তখন বলতেছে, তো আমি তোমাকে উলঙ্গভাবে দেখলে সমস্যা কোথায়? আমি তোমার বউ না? আমিও হাসাহাসি করে, ও হাসাহাসি করে। এই বিষয়গুলো তখন আস্তে আস্তে করে আমাদের মাঝে আরও অনেক গভীর সম্পর্ক ছড়াতে থাকে। এমন করে সময়গুলো কাটতেছে দীর্ঘ অনেকগুলা বছর, মানে কেটে যায় প্রায় অনেকগুলা বছর, অনেক বছর বলতে প্রায় 4 বছরের কাছাকাছি কেটে যায়। আমার বউয়ের ঘরে কোনো সন্তানাদি হয় না। আমার বউ যে রাশেদাকে আমি বিয়ে করে, রাশেদার কোনো সন্তান হয় না। আমি বারবার টিউলিকে বলি যে টিউলি, আমার বউয়ের ঘরে সন্তান হয় না, আমার জন্য কিছু একটা করো না। আমার বউটার ঘরে সন্তান হচ্ছে না, তুমি যদি পারো আমার জন্য কিছু একটা করো। পরে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তো এতদিন করি নাই, ঠিক আছে করবো। এই বলে সে একদিন আমাকে একটা ফল এনে দেয়, একটা পানি জাতীয় একটা ফল। আমাকে বলে, এই ফলটা তোমার বউকে খাওয়াই দাও, দেখবে তোমার বউয়ের ঘরে সন্তান হবে। যেটি কিসের ফল? বলে, তোমার বউরে খাওয়াইও। পরে আমি রাশেদাকে খাওয়াই, রাশেদা অনেক মোটা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, ওরে খাওয়াইলাম ফলটা। রাতের বেলায় খাওয়ার পরে ওই ফলটা খাওয়ার মানে আপনার প্রায় কিছুদিন পরেই আল্লাহর রহমতে আমি সুখবর শুনতে পেলাম যে ওর মেন্স, মাসিক যেটা, এটা বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে এবং ওর পেটে বাবু জন্মাইছে। টিউলিকে আমি অনেক ধন্যবাদ জানালাম যে অনেক শুক্রিয়া তোমার, যে আমার একটা মানে তুমি থাকার কারণে হয়তো আমি বাবা হতে চলেছি, নাহলে আমি কখনো বাবা হইতে পারতাম না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 5 বছরের মাথায় এই আমার একটা মানে 1 বছরের পরেই আমার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসে। আমার বউ আরশির পেট জুড়ে আমার একটা মেয়ে সন্তান হয় এবং খুবই সুন্দর একটা মেয়েটা দেখতে হয়। এবং আমি তখন আমার মেয়েটার নাম রাখি টিউলি। মানে আমার যেহেতু টিউলির সাথে সম্পর্ক ছিল, আমার বউ ছিল টিউলি, ওই হিসেবে আমি তখন মেয়েটার নাম টিউলি রাখি। তা টিউলি অনেক হাসাহাসি করে যে আমি কেন ওর নামের সাথে মিলিয়ে বা কেন ওর নামটা আমি আমার মেয়ের নামে রাখলাম। ও বলে, বউয়ের নাম আর মেয়ের নাম কি এক হয় নাকি? তা আমি হাসাহাসি করলাম, আমার নাম টিউলি রাখলাম। রাখার পরে এই আমার মেয়েটা হওয়ার পরে টিউলির একটু টান ভালোবাসা বেড়ে গেল। ও বেশিরভাগ সময় সাপের রূপে দিনে রাতে মিলে আমার মেয়েটাকে দেখতে আসে। এরকমভাবে আমার মেয়েটাকে দেখতে আসে, প্রায় অলওয়েজ আমার মেয়েটাকে দেখতে আসে। আমাকে মানা করে, আমার মা দেখে, আমার মেয়েটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু ও কোনোদিনও এভাবে প্রেজেন্ট হতো না, মানে এরকমভাবে উপস্থিত হতো না, এভাবে সামনে আসতো না। আমার মেয়েটা হওয়ার পরেই ও বারবার হচ্ছে সামনে চলে আসে, ওই যে আপনার সাপের রূপ নিয়ে সামনে আসে। আমার বউ দেখে, আমার মা দেখে, আমার বাবা দেখে, সবাই তখন একটা ভয়ের ভিতরে আছে যে এইভাবে সাপটা আসে, অ্যান্ড সাপটা কি। আমি তখন বললাম, টিউলি দেখো, তোমাকে কিন্তু মেরে ফেলতে পারে, তুমি এইভাবে সাপের রূপে আইসো না। তো এরকম করতে করতে আমার বউ তখন আমাকে একদিন জিজ্ঞেস করে, আমার বউ তখন কিছুটা ব্যাপার সন্দেহ করে আমাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে সত্যি করে বলো যে ঘটনাটা কি, মানে কেন এরকম একটা ঘটনা ঘটে, বা কেন তুমি মাঝে মাঝে সাপটাকে দেখো, আবার আমি দেখি তুমি গোপনে গোপনে বসে কার সাথে জানি কথা বলে, এগুলার মানে কি? আমি আমার বউকে আর কোনো কিছু বুঝতে দিলাম না। এবং টিউলিও আমার মেয়ের প্রতি ওর টান ভালোবাসা বাড়তে শুরু হলো, অত্যাধিক টান ভালোবাসা। মানে মেয়ের ছাড়াও কিছুই বোঝে না। মানে আমার বারবার বলি যে তুমি আইসো, মাঝে মাঝে আইসো, আমার বউ যখন ঘুমিয়ে যাবে তখন তুমি আইসা মেয়েরে দেখা যাও না। আমার মেয়ে উঠানে খেলতেছে, ও চলে আসে। মানুষ সাপ দেখে ভয় পায়, যে এই সাপ আছে, সবাই ভয় পায়, ওই সাপের রূপে আসে আমার মেয়ে চারপাশে ঘুরে আবার জঙ্গলার ভিতরে চলে যায়। এই জিনিসগুলো সবার মনে ভয় কাজ করাতে শুরু করে। ওই সময় আমি আমাদের এলাকার বাজারে একটা দোকান দিয়েছি, দোকান চালাইতাম। তো এরকম করতে করতে একদিন বিকেলবেলা হঠাৎ করে
আমি দোকান চালাইতেছি, কিন্তু হঠাৎ করে আমার ভিতরে জানি একটা কী ধরনের একটা কষ্ট অনুভব শুরু হলো। মানে আমার কলজার মধ্যে জানি কেমন একটা চিরিত মেরে উঠলো। এই কী হলো, মনে হলো যেন আমার খুব কাছের কোনো একটা মানুষের কোনো একটা ক্ষতি হয়ে গেছে, এরকমটা মনে হলো। হওয়ার পরে এরকম করে পোলা পাই, তখন আমার বাড়ি থেকে চিল্লিয়া আসতেছে, ও কাকা ও কাকা ও কাকা, দৌড়ে আসতেছে। কিরে কী হয়েছে, কি আরে কী হয়েছে, আমার বাড়িতে কোনো সমস্যা, আমার মেয়ের কোনো সমস্যা? বলে আপনাদের বাড়িতে অনেক বড় এক সাপ মারা গেছে। কি আমাদের বাড়িতে বড় এক সাপ? বলে হ্যাঁ, আপনার বউ অনেক বড় এক সাপ মারছে, আপনার মেয়েরে কামড় দেওয়ার জন্য আসছিল। আমার ভিতর তখন খবর হয়ে গেছে, আর এটা তো আর কেউ নেই, এটা তো আমার বউ টিওলি। আমি তখন দোকানপাট রেখে দিলাম, দৌড় দিলাম বাড়ির দিকে। এসে দেখি ঠিকই স্বর্ণের কালারের মতো চকচক করা সাপটা শুয়ে আছে, এবং মারছে যে মারার মতো মারছে, একদম পুরো ছিঁচা ফেলছে মাইরা। আমি ধৈর্য কান্নাকাটি করতে শুরু করলাম। সবাই আমার বলে পাগল হয়ে গেছে, এই মরা সাপ ধরে কান্না করতেছে কেন? আমি কাউকে বুঝাই দিয়ে পারতেছি না, এটা তো মরা সাপ না, এটা তো আমার বউ টিওলি। আমি কাউরে বুঝাই দিয়ে পারতেছি না, আমি চিৎকার করে কাঁদতেছি। আরে সাপ মারা যাওয়াতে মানুষ এভাবে কাঁদে নাকি? সবাই বলে আরে সাপ মারা গেছে, এরকম করে কাঁদতেছে কেন? এত বড় ভয়ানক একটা সাপ, এরকম সাপ তো আমরা জীবনেও দেখি নাই। এমন একটা সাপেরে মাইরে ফেলছে, এটা তো সবার খুশি হওয়ার কথা, ওই নিয়ে এরকম করতেছে কেন? আমি কাউরে বুঝাইতে পারলাম না যে টিউলি আমার বউ ছিল, এবং আমি খুব সুন্দর করে টিউলির আমি কবর দিই। টিউলির কবরটা আমি এরকম করে দিই, একটা মানুষকে যেরকম করে কবর দেওয়া হয়, উপরে আপনার বাঁশ দিয়ে যেরকম করে মানুষকে, ওভাবে আমি কবর দিই। গ্রামের সবাই হাসাহাসি করে, যেটা কি এভাবে কবর দেয় নাকি, এভাবে কেউ সাপের কবর দেয় নাকি, এটাকে আমি একইভাবে টিউলিকে আমি কবর দেই। টিউলি যখন প্রত্যেকটা মানুষের কাছে সে ছিল একটা সাপ, কিন্তু আমার কাছে টিউলি ছিল মানুষ। আমি এখনও মাঝে মাঝে টিউলির কবরের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু এরপরে আমি আর কোনোদিনও টিউলিকে দেখি নাই, ও আর কখনোই আমার সামনে আসে নাই। ওর মৃত্যুটা আমাকে কলিজাটা ভেঙে দিয়েছে। আমার বউ প্রায় 2 বছর পরে, টিউলি মারার 2 বছর পরে আমি আমার বউয়ের কাছে স্বীকার করি যে, বউরে তুমি এমন একটা কাজ করেছো যে কাজের কোনো সমাধান নাই, তুমি আমার এক বউকে হত্যা করেছো। আসলে তুমি যে সাপটাকে দেখেছো, এই সাপটা আমার বউ ছিল, নাম ছিল টিউলি। আমার বউ এটা আজও বিশ্বাস করে না, আমার বউ আজও হাসাহাসি করে, ধরো এটা কোনো কথা নাকি, এটা কী ধরনের কথা? তা আমার বউ বিশ্বাস করে না, আমার বউকে আমি এই কথা বিশ্বাস করাতে পারি না। তো আমি জানি আর আমার আল্লাহ জানে যেটা কতটুকু সত্য। এই ঘটনাগুলো আমি যাকেই বলি সেই হাসে, সবাই বলে আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমার মেয়ে যে আছে টিউলি, আমার মেয়ে টিউলি কথাটা বিশ্বাস করে।